হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো অ্যাজ ইউজুয়াল সেই সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমরা রিঅ্যাকশন মেকানিজম পার্ট 1টা লাইভ ক্লাসে এসেছিল এবং সেখানে আমরা থরলি একদম ডিটেলসে প্লাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট, সেখান থেকে কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে, অ্যাসিডিটি অর্ডার, বেসিসিটি অর্ডার, সো যত রকমের ইন্ডাকটিভ ইফেক্টের প্যাটার্ন হতে পারে, ঠিক আছে, বেসিসিটি অর্ডার বা অ্যাসিডিটি অর্ডার, কার প্লাস আই এফেক্ট আছে, কার মাইনাস আই এফেক্ট আছে, দেন রেজোনেন্স ড্র কেমন করে করব, রেজোনেন্সের বিভিন্ন স্ট্রাকচার, দেন হাইপার কনজুগেশনস এবং হাইপার কনজুগেশনস এর এফেক্টটা কোথায় কোথায় আসে, কার্বোক্যাটায়নের উপরে আসে বা তোমার অ্যালকিনস এর উপরে আসে, এই যে বেসিক একদম জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাশন চলছিল। আজকে এখন এই পার্ট 2 যেটা আসতে চলেছে এখন, সেটাতে আমরা বেশ কিছু রিঅ্যাকশনস এর মেকানিজম কেমন থাকতে পারে সেইগুলো নিয়ে ডিসকাস করব। সঙ্গে কার্বোক্যাটায়নদের স্টেবিলিটি অর্ডার কেমন, কার্বনায়নদের স্টেবিলিটি অর্ডার কেমন, এই ডিটেলসটাও দেখে নেবো। তাই দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস, কারণ এক্সাম তো সামনে চলেই আসছে, 3 তারিখ থেকে এক্সাম, তার জন্য লড়াই চলছে, লড়াই চলবে। সো প্রিপারেশন নিজের তুঙ্গে রাখো যাতে একদম ম্যাক্সিমাইজ এফর্ট দিতে পারো। লাস্ট মোমেন্টে যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো যখন করবে, রেকর্ডেড হোক বা লাইভ হোক, সঙ্গে স্ট্রংলি রেকমেন্ডেড বই নিয়ে বসবে। ক্লাসের সঙ্গে সঙ্গে বইটা নিজে ট্যালি করে করে যাবে। আমি তো ক্লাস করে দিলাম, কিন্তু তোমার মাথায় যাতে প্রপারলি ঢুকে যায়, তাই ক্লাসের ভিডিওস দেখো, ঠিক আছে, লাইভ হলে লাইভ বা রেকর্ডেড হলে রেকর্ডেড, যেটাই পাচ্ছ না কেন সেটা দেখতে থাকো এবং দেখার সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে ট্যালি করতে করতে চলো, যাতে ডাবল টাইম দিতে না হয়, টাইম সেভ করতে হবে, টাইম ম্যানেজ করতে হবে। সো ভিডিওস দেখার সঙ্গে সঙ্গে বইকে ট্যালি করতে করতে চলো। হ্যাঁ, বই তো এই জিনিসগুলো আছে, ভিডিওসও সিমিলার কনসেপ্ট স্যার বলছেন, তাহলে বইয়ের সঙ্গে ট্যালি করতে করতে চললে তোমার দুটো লাভ। প্রথম হচ্ছে টাইম প্রচুর সেভ হবে, ভিডিওস দেখবে আবার বই পড়বে, এত টাইম এখন লাস্ট মোমেন্টে নেই, বুঝতেই পারছো। লাস্ট মোমেন্টে হচ্ছে স্মার্টনেস এর সঙ্গে পড়তে হবে, হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক জরুরি। তাই লাস্ট মোমেন্টে তোমাকে এটা ম্যানেজ করতে হবে যাতে সেম টাইমে ভিডিও দেখা, বই পড়া একই সাথে সাইমালটেনিয়াসলি চলতে থাকে। এন্ড সেকেন্ডলি, যখন তুমি দেখবে যে ক্লাসে যে সমস্ত কনসেপ্ট বোঝানো হচ্ছে সেগুলো সিমিলার ওয়েতেই তুমি বইতেও তার রিপ্রেজেন্টেশন পেয়ে যাচ্ছ, সিমিলার কনসেপ্টের কথা বইতেও লেখা আছে, তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে যে হ্যাঁ, যা শিখলাম তাই দেখতে পাচ্ছি। ক্লাস থেকে কিছু একটা শিখলে নিজের মনে একটা প্রেডিকশন তৈরি হলো, আচ্ছা এরকম জিনিসে বোধহয় এরকম হয়, এরকম জিনিসে বোধহয় এরকম হয়। ওই প্রেডিকশনটা তারপরে দেখলে বইতেও সিমিলার কথাই লেখা আছে। এই সাইকেলটা যখন কমপ্লিট হবে, ইনপুট প্রসেস আউটপুট, এই সাইকেলটা যখন কমপ্লিট হবে, তখন দেখবে তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট আপ হবে। সো ক্লাস থেকে ভিডিওটা নাও, ভিডিও থেকে ইনফরমেশন নাও, নলেজটা গ্যাদার করো, যে কনসেপ্টগুলো বোঝো, দেন মাথার মধ্যে সেটাকে প্রসেস করো। আচ্ছা তাহলে এরকম হলে এরকম হচ্ছে, এরকম মানে এরকম বলছেন স্যার, আচ্ছা দেন বইতে চেক আউট করো, ভেরিফাই করো, ক্রস ভেরিফাই করো যে হ্যাঁ, বইতেও কি সিমিলার টাইপের কথাই বলেছে। যা ক্লাস থেকে শিখলাম আমার মাথায় প্রসেস হয়ে, যা বুঝলাম মাথায় যা ঢুকলো, স্যার যা একদম চেপে চুপে ঢুকিয়ে দিলেন, বইতেও কি সেম কথাই বলছে, সিমিলার কথাই বলছে, ভেরিফাই করো। ক্রস ভেরিফাই করলে তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে। সো টাইমও সেভ হবে, কনফিডেন্সও বুস্ট আপ হবে। লাস্ট মোমেন্টে কিন্তু স্মার্ট ওয়ার্কের থ্রু দিয়ে অনেকটা পড়া তুমি এগিয়ে নিতে পারবে এইভাবে, কারণ লাস্ট মোমেন্টে একটু স্পিড লাগবে, একটু মোমেন্টাম লাগবে। সো সেই মোমেন্টাম নিয়ে আজকে সেকেন্ড পার্টটা আসতে চলেছে, রিঅ্যাকশন মেকানিজমের সেকেন্ড পার্ট। তো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই মাইনাস আই এফেক্ট, সেখান থেকে কিছু কোয়েশ্চেন্স এর প্যাটার্ন, তাদের মধ্যে স্ট্রেংথ, দেন দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, রেজোনেন্সের স্ট্রাকচার, হাইপার কনজুগেশনের স্ট্রাকচার, কেমন করে কি ড্র করবে না করবে, সমস্ত ব্যাপারটা অলরেডি আমরা কভার আপ করেছিলাম। আজকে স্টার্ট করছি একটা অর্গানিক রিঅ্যাকশন কেমন ভাবে হয়, অর্গানিক রিঅ্যাকশনস এর মেন কনসেপ্টটা কেমন, অর্গানিক রিঅ্যাকশনস কি, ইনঅর্গানিক রিঅ্যাকশনস এর মতন অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার, এইভাবেই কি অর্গানিক রিঅ্যাকশনস চলে, না এখানে একটু অন্যরকম প্যাটার্ন, অন্যরকম টার্ম ইউজ করি। আমরা অর্গানিক রিঅ্যাকশনস কে জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি এরকম জেনারেল ফরম্যাটের থ্রু দিয়ে। একটা মেইন অর্গানিক মলিকিউল থাকে যাকে বলা হয় সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট, একটা মেইন অর্গানিক মলিকিউল থাকে যাকে বলা হয় সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট। তার উপরে রিঅ্যাক্ট করতে আসে সেকেন্ড যে রিঅ্যাক্ট্যান্টটা, তাকে বলা হয় রিএজেন্ট, অ্যাটাকিং রিএজেন্ট বা রিএজেন্ট। কখনো কখনো তার ফলে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, ইন্টারমিডিয়েট মানে একটা মধ্যবর্তী কিছু একটা তৈরি হয়, যেটা ফাইনাল প্রোডাক্ট নয় কিন্তু মাঝখানে কোথাও একটা তৈরি হচ্ছে, এন্ড সেই ইন্টারমিডিয়েটটা থেকে ফাইনাল প্রোডাক্টস এবং সঙ্গে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। এটা হচ্ছে একটা অর্গানিক মেকানিজমের ডিটেইল কোর্স। যে কোনো মেকানিজম দেখবে এই ফরম্যাটটাই ফলো করবে। তাই তুমিও যখন বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, অন্যান্য ভিডিওতে তুমি কমেন্ট করেছো অর্গানিক কপি, অর্গানিক কপি, অর্গানিক কপি, সো ফ্রেশ অর্গানিক কপিতে যখন তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে ভিডিওস এবং বইকে ট্যালি করে করে, তখন এই ফরম্যাটটা ইউজ করবে। বি স্পেসিফিক অ্যাবাউট দ্য ফরম্যাট। রিঅ্যাক্ট্যান্ট এর উপরে থাকবে রিএজেন্ট,
অ্যারোর নিচে অনেক সময় রিঅ্যাকশনের কন্ডিশনটা লেখা থাকে, টেম্পারেচার আছে, প্রেসার আছে, ক্যাটালিস্ট আছে, রিঅ্যাকশন কন্ডিশন লেখা থাকে অ্যারোর নিচে অনেক সময়। দেন একটা ইন্টারমিডিয়েট কখনো কখনো তৈরি হয় যে মাঝপথে কিছু একটা তৈরি হচ্ছে, তারপরে ফার্দার প্রোডাক্ট যাচ্ছে, অনেক সময় ইন্টারমিডিয়েট তৈরি হয় না। সো ইন্টারমিডিয়েট যদি কিছু থাকে সেটা, দেন প্রোডাক্ট এন্ড দেন বাই প্রোডাক্ট। সো ফার্স্ট কোশ্চেনস আছে, রিঅ্যাক্ট্যান্ট তো বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, যত রকমের অর্গানিক কম্পাউন্ড ক্লাসিফিকেশনে পড়েছো, যে অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশনে অ্যালিফ্যাটিক আছে, অ্যারোমেটিক আছে, ঠিক আছে, অ্যালিফ্যাটিক আছে, অ্যালিফ্যাটিক গুলো ওপেন চেনের মধ্যে হাইড্রোকার্বন আছে, অ্যালকেন, অ্যালকাইন এগুলো আছে, ঠিক আছে। এদিকে আবার ক্লোজ চেন আছে, সাইক্লিক আছে, ক্লোজ চেন আছে, তার মধ্যে আবার অ্যালিসাইক্লিক আছে, ঠিক আছে, কার্বোসাইক্লিক আছে, অ্যালিসাইক্লিক আছে, অ্যারোমেটিক আছে, হেটেরোসাইক্লিক আছে, ডিফারেন্ট টাইপস পড়েছো। কম্পাউন্ড গুলোর মধ্যে আবার অ্যালকিল গ্রুপ যেটা আছে, সেখানে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়, কেউ হয় কার্বক্সিলিক অ্যাসিড, কেউ হয় অ্যালকোহল, কেউ হয় অ্যালডিহাইড, কেউ হয় কিটোন, কেউ হয় অ্যামাইড, কেউ হয় অ্যামিনস, ঠিক আছে, ডিফারেন্ট কেউ হয়ে যায় অ্যারোমেটিক কম্পাউন্ড হলে কেউ হয়ে যায় ফেনল। তো এইরকম যে ডিফারেন্ট অর্গানিক মলিকুল গুলো সম্পর্কে ধারণা হয়েছে, সেই মলিকুলস গুলোই হচ্ছে বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্ট। তার উপরে কোনো না কোনো রিএজেন্ট আসে। রিএজেন্ট দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে কারা, যারা মেইনলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রন লাভিং, দ্যাট ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাই তারা ইলেকট্রন লাভিং, তাই ইলেকট্রোফাইল। তাদের কাছে আইদার প্লাস চার্জ থাকে অথবা কোনো অক্টেট ডেফিসিয়েন্সি থাকে, অষ্টকের অপূর্তি থাকে, তাই তারা ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করে। বেসিক্যালি তারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, হয় তারা ক্যাটায়ন প্লাস চার্জ আছে অথবা অষ্টকের পূর্তি ঘটেনি, দ্যাট ইজ অক্টেট ডেফিশিয়েন্ট তারা। নিউক্লিওফাইল কারা, নিউক্লিওফাইল হচ্ছে যারা ইলেকট্রন রিচ মানে কারা, যাদের কাছে আইদার মাইনাস চার্জ আছে অর লোন পেয়ার আছে, এরা হচ্ছে দু রকমের রিএজেন্ট। তার মানে ইলেকট্রোফাইল যদি কেউ হয়, সে কার কাছে আসবে, যে ইলেকট্রন রিচ এরকম কারোর কাছে ইলেকট্রোফাইল আসবে। নিউক্লিওফাইল যদি হয়, সে কার কাছে আসবে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট যে সেরকম কারোর কাছে নিউক্লিওফাইল গুলো আসবে। তো দেখতেই পাচ্ছি আমরা নিউক্লিওফাইল যে কিনা ইলেকট্রন রিচ, সেখান থেকে ইলেকট্রনের ফ্লো হয়ে গেছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইলেকট্রোফাইলের দিকে, তার ফলে একটা এ এবং বি এর মাঝখানে একটা বন্ড তৈরি হয়েছে। একইভাবে নিউক্লিওফাইল দেখতে পাচ্ছি সেইখান থেকে ইলেকট্রনের ফ্লো হয়ে গেছে ইলেকট্রোফাইল, দ্যাট ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট যে তার দিকে। তার মানে ইলেকট্রনের ফ্লো কখন কোন দিক থেকে কোন দিকে হয়, ইলেকট্রনের ফ্লো হয় অলওয়েজ ইলেকট্রন রিচ সেন্টার থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারে। ইলেকট্রন রিচ সেন্টার মানে নিউক্লিওফাইল, যেখান থেকে কিনা ইলেকট্রন রিচ আছে, যেখান থেকে ইলেকট্রন ফ্লোটা স্টার্ট হবে, আর যাবে কোন দিকে, ইলেকট্রোফাইল সেন্টারের দিকে, দ্যাট ইজ যেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। অলওয়েজ রিচ পোর্শন থেকে ডেফিশিয়েন্ট পোর্শনের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হবে, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সেন্টার থেকে ইলেকট্রোফিলিক সেন্টারের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হবে। তার মানে রিএজেন্ট হতে পারে দু রকম, একটা নিউক্লিওফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল মানে ইলেকট্রন রিচ, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এবারে যখন রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনে দু রকমের বন্ড ফিশন হতে পারে। কোভালেন্ট বন্ড আছে, কোভালেন্ট বন্ডের ফিশন হয়ে যায় রিঅ্যাকশনের সময়, কোভালেন্ট বন্ডটা ভেঙে যায়, ব্রেক ডাউন হয়ে যায়। দু রকম ভাবে হতে পারে, একটা হোমোলাইটিক ওয়েতে, একটা হেটেরোলাইটিক ওয়েতে। হোমোলাইটিক মানে এটা কি, যখন কোভালেন্ট বন্ড তৈরি হচ্ছিল তখন এই শর্ত নিয়ে নিশ্চয়ই তৈরি হচ্ছিল যে এই অ্যাটমটা একটা ইলেকট্রন আনবে, এই অ্যাটমটা আরেকটা ইলেকট্রন আনবে, দুটো ইলেকট্রন সমভাবে ইকুয়ালি শেয়ার হবে দুটো অ্যাটমের মাঝখানে, এন্ড এইভাবেই কোভালেন্ট বন্ড তৈরি হবে। যেবারে যখন ভেঙে যাবে, তখন ঠিক যেভাবে বন্ড তৈরি হয়েছিল ওইভাবেই যদি ভেঙে যায়, তখন তাকে বলা হয় হোমোলাইটিক ফিশন। মানে এই অ্যাটমটা যে ইলেকট্রনটা এনেছিল সে তার ইলেকট্রনকে নিয়ে আউট হয়ে গেল, এই অ্যাটমটাও যে ইলেকট্রনটাকে এনেছিল সে তার ইলেকট্রনকে নিয়ে আউট হয়ে গেল। তাই যারা যারা যে ইলেকট্রন নিয়ে বন্ড তৈরি করেছিল তারা নিজের ইলেকট্রনকে নিয়ে আউট হয়ে গেল। তার ফলে যে স্পিসিস গুলো পেলাম, বন্ডটা ব্রেক হয়ে গিয়ে যে স্পিসিস গুলো পেলাম, তাদেরকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। এইভাবে যে যা ইলেকট্রন এনেছিল ইকুয়াল শেয়ারিং এর জন্য, তারা যদি নিজেদের ইলেকট্রন নিয়ে বন্ডকে ভেঙে দেয়, তখন ফ্রি র্যাডিক্যাল পাওয়া যায়। এরকম ভাবে বন্ড ভেঙে যাওয়াকে বলা হয় হোমোলাইটিক ফিশন। হেটেরোলাইটিক ফিশন মানে এটা কি, এখানে দু রকম হতে পারে, দুজনেই একটা একটা করে ইলেকট্রন এনে বন্ড তৈরি করেছিল, কিন্তু যখন বন্ড ব্রেকডাউন হচ্ছে তখন যে কোনো একজন দুটো ইলেকট্রনকে নিয়ে চলে যাচ্ছে, অন্যজন ক্লিয়ারলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন যদি হয় তখন তাকে বলে হেটেরোলাইটিক ফিশন। ফর এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করছি, এক্স ওয়াই বন্ডে বন্ডটা ব্রেক হয়েছে এবং বন্ডটা ব্রেক হওয়াতে দুজনের একটা একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে, তার ফলে এক্স ফ্রি রেডিক্যাল এবং ওয়াই ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। তার মানে ফ্রি রেডিক্যাল হলো সেরকম স্পিসিস যার কাছে সিঙ্গেল ইলেকট্রন বা লোন ইলেকট্রন আছে, লোন পেয়ার নয়, লোন বা সিঙ্গেল ইলেকট্রন আছে, সে হচ্ছে ফ্রি রেডিক্যাল। দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে হোমোলাইটিক ফিশনের ফলে, তাহলে আমরা ফ্রি রেডিক্যাল পাচ্ছি। আচ্ছা, হেটেরোলাইটিক ফিশন কেমন করে হতে পারে, ধরলাম ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই সিচুয়েশন ধরলাম ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি এক্স এর থেকে, তাহলে যদি এক্স ওয়াই বন্ডটা ব্রেক হয়ে যায়, তাহলে এই বন্ডের যে দুটো ইলেকট্রন, যে ইলেকট্রন দুটো কিনা এক্স এবং ওয়াই দুজনেই একটা একটা করে ইলেকট্রন এনে সমভাবে শেয়ার হবে, এই উদ্দেশ্যে এই বন্ডটা তৈরি করেছিল,
সেই একটা একটা ইলেকট্রনের দুটো ইলেকট্রনই মানে বন্ডে থাকা দুটো বন্ধন ইলেকট্রনই পুরো বন্ধন জোটটাকে ওয়াই নিয়ে বেরিয়ে গেছে, কারণ ওয়াই বেশি ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড পেয়ারকে নিজের দিকে টেনেছে এবং বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে ওয়াই মাইনাস হয়ে দুটো ইলেকট্রনকে নিয়ে সে আউট হয়ে গেছে, কারণ ওয়াই বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ ছিল। এবং এর ফলে তৈরি হয়েছে এটা একটা কার্বন আয়ন মানে অ্যানায়ন, এটা একটা ক্যাটায়ন। কেন? এখন এক্স হয়ে গেছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, এক্স এর কাছে বন্ড পেয়ারটাই আর নেই, সে পুরোপুরি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। একইভাবে যদি এক্স বেশি তড়িৎ ঋণাত্মক হতো তাহলে ঠিক তার উল্টোটা হতো, এক্স যদি তড়িৎ ঋণাত্মক বেশি হতো, এক্স যদি তড়িৎ ঋণাত্মক বেশি হতো তাহলে কি হতো, এই যে বন্ড পেয়ার ইলেকট্রন, এই বন্ড পেয়ার ইলেকট্রনের দুটো ইলেকট্রনকে এক্স নিজের দিকে পুরোপুরি ক্যাপচার করে নিত অ্যাজ এক্স মাইনাস, দিয়ে বন্ড থেকে আউট হয়ে যেত, সঙ্গে ওয়াই প্লাস করে থাকতো অ্যাজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। যেরকম দেখতে পাচ্ছি এইখানে একটা কম্পাউন্ড আছে, এখানে সি বিআর বন্ডের যদি হোমোলাইটিক ফিশন হয় তাহলে বিআর ডট একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আর অন্য ফ্রি রেডিক্যালটা অন্য ইলেকট্রনটা কার্বনের উপরে শিফট হয়ে যাবে। তার ফলে এরকম দুটো ফ্রি রেডিক্যাল পাবো, এই বিআর এর উপরে একটা ফ্রি রেডিক্যাল, ব্রোমিনের উপরে ফ্রি রেডিক্যাল এবং কার্বনের উপরে ফ্রি রেডিক্যাল। কিন্তু যদি এই বন্ডটারই হেটেরোলাইটিক ফিশন হয় তাহলে আমরা জানি ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। যেহেতু ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি, তার জন্য এই বন্ড পেয়ার, এই যে বিআর সি বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারের দুটো ইলেকট্রনই ব্রোমিনের দিকে শিফট হবে। দুটো ইলেকট্রনই যদি ব্রোমিনের দিকে শিফট হয় তখন কার্বনের উপরে চলে আসবে একটা প্লাস চার্জ, যেটাকে আমরা বলছি কার্বোক্যাটায়ন। এটাই হলো কার্বোক্যাটায়ন, কার্বনের উপরে প্লাস চার্জ তৈরি হলো, দ্যাট মিন্স কার্বোক্যাটায়ন। আর বিআর মাইনাস অ্যাজ লিভিং গ্রুপ আউট হয়ে গেল, বিআর মাইনাস কে বলা হচ্ছে কি লিভিং গ্রুপ, কারণ ও ছেড়ে চলে গেল, সিবিআর বন্ডকে ব্রেক করে দিয়ে হেটেরোলাইটিক ওয়েতে ব্রেক করে দিয়ে বিআর মাইনাস অ্যানায়ন তৈরি করে চলে গেল, তাই এটাকে বলা হচ্ছে বিআর মাইনাস লিভিং গ্রুপ। সো বিআর মাইনাস দুটো ইলেকট্রনকে নিয়ে, কোন দুটো ইলেকট্রন, এই যে সিবিআর বন্ডে যে বন্ড পেয়ারটা আছে, একটা পেয়ার মানে তো দুটো ইলেকট্রন, ওই বন্ড পেয়ারের দুটো ইলেকট্রনকে নিয়ে বিআর মাইনাস অ্যাজ লিভিং গ্রুপ আউট হয়ে গেছে, কার্বনের উপরে তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। সো এরকম ভাবে রিঅ্যাকশনের কোর্সগুলো আস্তে আস্তে চলতে থাকে। সো এখানেও সেম জিনিসটা দেখানো হয়েছে কেমন ভাবে তৈরি হয়। হেটেরোলাইটিক যদি ক্লিভ হয়, দ্যাট ইজ ফিশন হয়, হেটেরোলাইটিক ওয়েতে যদি ক্লিভ হয় তাহলে দু রকম সিচুয়েশন হতে পারে। হেটেরোলাইটিক ক্লিভ হলে H মাইনাস ইলেকট্রন পেয়ারকে নিয়ে আউট হয়ে যেতে পারে। CH বন্ডের যদি হেটেরোলাইটিক ক্লিভ হয়, CH বন্ডের যদি হেটেরোলাইটিক ক্লিভ হয় তাহলে কি হবে, H মাইনাস আউট হয়ে গেল, কার্বনের উপরে প্লাস চার্জ এলো। আবার CH বন্ডের হেটেরোলাইটিক ক্লিভ হলে আরো একটা জিনিস হতে পারে, কার্বনের উপরে ইলেকট্রন পেয়ার গুলো চলে এলো, H প্লাস তৈরি হয়ে গেল, সেই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এক্ষেত্রে কার্বন আয়ন তৈরি হচ্ছে। যখনই CH বন্ডের ক্লিভ হলো এরকম ভাবে যে হাইড্রোজেনের দিকে চলে গেল ইলেকট্রন পেয়ার গুলো, তাহলে H মাইনাস তৈরি হলো, কার্বনে চলে এলো ইলেকট্রন ডেফিসিয়েন্সি প্লাস চার্জ, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন তৈরি হলো। আবার যদি বন্ড পেয়ারটা কার্বন নিজের দিকে উইথড্র করে না দিয়ে কার্বনের উপরে চলে আসে মাইনাস চার্জ, তখন হাইড্রোজেন প্লাস চার্জ হিসেবে আউট হয়ে যাচ্ছে, তো কার্বন আয়ন তখন তৈরি হবে। কিন্তু যদি ইকুয়াল একদম বন্ডের হোমোলাইটিক ফিশন হয়, তাহলে কি হবে, হোমোলাইটিক ফিশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কার্বনের উপরেও একটা ইলেকট্রন আসবে, হাইড্রোজেনের উপরেও একটা ইলেকট্রন যাবে, এই কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হবে, অন্যদিকে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সেইভাবে কার্বোক্যাটায়ন কার্বন আয়ন বা ফ্রি রেডিক্যাল জেনারেট করে। হেটেরোলাইটিক ওয়েতে যদি ফিশন হয় তাহলে কার্বোক্যাটায়ন বা কার্বন আয়ন তৈরি হতে পারে, আর হোমোলাইটিক ফিশন হলে তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। সো এই কার্বোক্যাটায়ন যেগুলো আমরা দেখলাম, কার্বোক্যাটায়নের ডিগ্রি এবং তাদের স্টেবিলিটি, এটা এখন আমরা একটু ফোকাস করছি। সো কার্বোক্যাটায়নের ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে, যেরকম এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন CH3, দ্যাট ইজ এইখানে কার্বনের উপরে প্লাস চার্জ তৈরি হয়েছে এবং একটাই কার্বন আছে, কার্বনের উপরে প্লাস চার্জ আছে, একটাই কার্বন আছে, এটা মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেখানে যে কার্বনটার উপরে প্লাস চার্জ আছে ওই কার্বনটার সঙ্গে আরো দুটো কার্বন অ্যাটাচ আছে। আচ্ছা সরি, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেখানে যে কার্বনটার সঙ্গে যে কার্বনটার উপরে প্লাস চার্জ আছে ওই কার্বনের সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচ আছে, দ্যাট ইজ এই পার্টিকুলার কার্বনটা। এই CH2 কার্বনটা, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন? কারণ এইখানে এই কার্বনের উপরে প্লাস চার্জ আছে, আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে প্লাস চার্জ কার্বনটা, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন কার্বনটা, এই কার্বনটা একটাই কার্বনে অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেকেন্ড হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেখানে যে কার্বনটাতে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ কন্টেনিং কার্বন যেটা,
সেই কার্বনটার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে। যেরকম এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কার্বোক্যাটায়ন কার্বন যেটা তার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ, সো দিস ইজ আ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেখানে কার্বোক্যাটায়ন কার্বনের সঙ্গে তিনটে কার্বন অ্যাটাচ আছে। কার্বোক্যাটায়ন কার্বনটার সঙ্গে তিনটে কার্বন তিনটে অ্যালকিল গ্রুপের থ্রু দিয়ে অ্যাটাচ আছে, তাই এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি, অর্থাৎ এই কার্বনটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বনটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যে স্টেবিলিটি অর্ডার কেমন করে হবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার গেস করার জন্য আমাদের দুটো ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। আগেও এটা ডিসকাস করেছিলাম লাইভ ক্লাসটাতে। ফ্যাক্টর নাম্বার 1 প্লাস আই এফেক্ট, আর ফ্যাক্টর নাম্বার 2 হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনটা অলরেডি আমরা অ্যালকিনদের জন্য ডিসকাস করেছি, এখন কার্বোক্যাটায়নদের জন্য আরেকবার ডিসকাস করে নেব যে হাইপার কনজুগেশনটা কেমন করে হচ্ছে এবং তার সঙ্গে প্লাস আই এফেক্টটাও কেমন করে রোল প্লে করছে। সো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আমরা চেক করতে চলেছি। দেখো, কার্বোক্যাটায়ন মানে কার্বনটাতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন কেমন করে স্টেবিলিটি পেতে পারে, যদি কেউ তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়। ইলেকট্রন সাপ্লাই এই এফেক্টটাকেই বলা হয় প্লাস আই এফেক্ট। মানে কার্বোক্যাটায়ন কার্বনের সঙ্গে পাশে যদি প্লাস আই এফেক্ট ওয়ালা কোনো গ্রুপ থাকে, সেই ইলেকট্রনের সাপ্লাই দেবে, তার ফলে কার্বোক্যাটায়ন কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমবে, কার্বনটা স্টেবিলিটি পাবে, কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে। তার মানে যত বেশি প্লাস আই এফেক্ট তত হচ্ছে স্টেবিলিটি বেশি থাকবে। সো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এইখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সঙ্গে এই বড় একটা অ্যালকিল গ্রুপ জয়েন করে আছে। এটা কিন্তু একটাই অ্যালকিল গ্রুপ যেটা কিনা এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সঙ্গে জয়েন করে আছে। এখন এই একটা অ্যালকিল গ্রুপ থেকে নো ডাউট প্লাস আই এফেক্ট আসছে, নো ডাউট একটা অ্যালকিল গ্রুপ থেকে প্লাস আই এফেক্ট আসছে, কারণ আমরা জানি অলরেডি যে অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট এক্সার্ট করে থাকে। তাই যদি কোনো কার্বোক্যাটায়ন কার্বনের সঙ্গে অ্যালকিল গ্রুপ থাকে, অ্যালকিল গ্রুপটা প্লাস আই এফেক্ট শো করে, দ্যাট ইজ ইলেকট্রন পুশ করে নিজের থেকে দূরের দিকে, মানে টুয়ার্ডস দ্য কার্বোক্যাটায়ন কার্বন। অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলো কেমন করে রোল প্লে করে ইন জেনারেল যদি দেখি, যদি এটা একটা কার্বোক্যাটায়ন কার্বন হয় এবং এটা যদি তার সঙ্গে অ্যাটাচ কোনো একটা অ্যালকিল গ্রুপ হয়, যাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি, অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট শো করে, মানে এই বন্ড পেয়ারকে পুশ করে নিজের থেকে দূরের দিকে, নিজের থেকে দূরের দিকে ইলেকট্রন পেয়ারকে, বন্ড পেয়ারকে পুশ করে। দ্যাট ইজ অ্যালকিল গ্রুপটা এই বন্ড পেয়ারকে নিজের থেকে দূরের দিকে, মানে এই কার্বোক্যাটায়ন কার্বনের দিকে পুশ করছে। বন্ড পেয়ার যত কার্বোক্যাটায়নটার দিকে আসছে তত কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমে যাচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি যত কমে যাচ্ছে তত এই কার্বোক্যাটায়ন কার্বনটা স্টেবিলিটি পাচ্ছে। কারণ যে ডেফিসিয়েন্ট তাকে যদি কেউ সেটা দিয়ে দেয় তো অবভিয়াসলি স্টেবিলিটি পাবে না, কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাকে কেউ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে অ্যালকিল গ্রুপ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, সো স্টেবিলিটি পাবে। তাহলে এখানে একটাই অ্যালকিল গ্রুপ আছে, নো ডাউট সাইজে বড় বাল্কি গ্রুপ, বাট একটাই অ্যালকিল গ্রুপ আছে যে অ্যালকিল গ্রুপটা প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বোক্যাটায়ন কার্বনটাকে স্টেবিলিটি দিচ্ছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে কতগুলো অ্যালকিল গ্রুপ আছে, এইখানে একটা অ্যালকিল গ্রুপ, এইখানে একটা অ্যালকিল গ্রুপ, দুটো অ্যালকিল গ্রুপ থেকে প্লাস আই এফেক্ট আসছে, যে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বোক্যাটায়ন কার্বনটা স্টেবিলিটি পাচ্ছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে তিনটে এরকম অ্যালকিল গ্রুপ আছে, যে তিনটে অ্যালকিল গ্রুপ থেকে প্লাস আই এফেক্ট আসছে, এবং যত প্লাস আই এফেক্ট আসছে টুয়ার্ডস দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বোক্যাটায়ন, তত সেই কার্বোক্যাটায়নের ইলেকট্রন ডেফিসিয়েন্সি একটু হলেও কমছে, এবং যত কমছে তত কার্বোক্যাটায়ন কার্বনের স্টেবিলিটি বাড়ছে। তার মানে আমরা বলতে পারি লেফট টু রাইটে কি হলো, প্লাস আই এফেক্ট বাড়ছে। কোন কার্বন থেকে প্লাস আই এফেক্ট আসছে, কার্বোক্যাটায়ন কার্বনের পাশের অ্যালকিল গ্রুপ থেকে। কার্বোক্যাটায়ন কার্বনটা কনসার্ন কার্বন, কার্বোক্যাটায়ন কার্বনটা হচ্ছে কনসার্ন কার্বন, তার পাশে যে অ্যালকিল গ্রুপ আছে সেখান থেকে যদি প্লাস আই এফেক্টের সাপ্লাই আসে, ইলেকট্রন পেয়ারের সাপ্লাই আসে, তাহলে কার্বোক্যাটায়নের ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমবে এবং স্টেবিলিটি বাড়বে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, 1 ডিগ্রিতে একটা অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট, 2 ডিগ্রিতে দুটো অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট, এবং 3 ডিগ্রিতে তিনটে অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টের সাপ্লাই আসে টুয়ার্ডস দা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বোক্যাটায়ন, এবং তার জন্য কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে কি অর্ডারে, 3 ডিগ্রি সব থেকে স্টেবল হবে, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এন্ড মিথাইল কার্বোক্যাটায়ন এর সঙ্গে কি কোনো অ্যালকিল গ্রুপ আছে, কোনো অ্যালকিল গ্রুপ অ্যাটাচ নেই, তার মানে এখানে প্লাস আই এফেক্টের কোনো স্টেবিলিটি নেই, তাই এখানে স্টেবিলিটি সব থেকে কম হবে। প্লাস আই এফেক্ট ছাড়াও হাইপার কনজুগেশন এফেক্টও আছে, যেটা আমরা এখন ডিসকাস করব। হাইপার কনজুগেশন এফেক্টটা অলরেডি আমরা ডিসকাস করেছিলাম অ্যালকিনের স্টেবিলিটি এক্সপ্লেন করাতে, এখন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এক্সপ্লেন করাতে আমরা সেম জিনিসটাই ডিসকাস করতে চলেছি। হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমরা ডিসকাস করব। আমরা প্রথমে 1 ডিগ্রি হাইপার কনজুগেশনটা কার্বোক্যাটায়নের জন্য কেমন করে অ্যাপ্লিকেবল, একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করছি। সো ধরলাম এটা একটা কার্বোক্যাটায়ন কার্বন আছে এবং তার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, সো এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যে কার্বনে কার্বোক্যাটায়নটা আছে তার পাশে একটাই কার্বন আছে, সো দিস ইজ আ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
এবারে এটাকে একটু ডিটেইলে ড্র করছি। CH2 কার্বোক্যাটায়নটা যদি কনসার্নড হয় তার পাশের কার্বনটা হবে হচ্ছে আলফা কার্বন। সো আলফা কার্বনটা কোনটা? এটা হচ্ছে আলফা কার্বন। কনসার্নড কার্বন হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বন, তার পাশের জন আলফা। সো দিস ইজ আলফা কার্বন। আলফা কার্বনে 3টে হাইড্রোজেন আছে এবং আমরা জানি আলফা কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন গুলোই হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে থাকে। সো কেমন করে একটা সো কল্ড রেজোনেন্স তৈরি করার চেষ্টা করছি ইউজিং দ্য CH সিগমা বন্ড। হাইপার কনজুগেশন আর কিছুই না, একটা রেজোনেন্স, দ্যাট ইজ একটা ডিলোকালাইজেশন, রেজোনেন্স বলো বা ডিলোকালাইজেশন বলো, অফ CH সিগমা বন্ড। সিগমা বন্ডের তো এমনিতে ডিলোকালাইজেশন হয় না, কারণ সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড। সিগমা বন্ড কেমন বন্ড? সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড, তাই সিগমা বন্ডের তো ডিলোকালাইজেশন হয় না। পাই বন্ড, লোন পেয়ার, এদের ডিলোকালাইজেশন হয়, রেজোনেন্স করার সময় আমরা অলরেডি দেখেছি। কিন্তু সিগমা বন্ডের যদি ডিলোকালাইজেশন হয়, বিশেষ করে CH সিগমা বন্ড যেখানে আছে সেখান থেকে যদি ডিলোকালাইজ হয়ে যায় এবং তার ফলে যদি কার্বোক্যাটায়নটার ইলেকট্রন ডিফিসিয়েন্সি মিটে যায়, পূরণ হয়ে যায়, তখন সেই ডিলোকালাইজেশন একটা ওয়ার্দি ডিলোকালাইজেশন হবে এবং তাকেই আমরা বলে থাকি হাইপার কনজুগেশন ফর কার্বোক্যাটায়নস। তার মানে এখানে যে CH সিগমা বন্ড গুলো আছে, ধরলাম এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল, এখানে প্লাস চার্জ আছে, এই বন্ডটা এখানে শিফট হলো, দ্যাট ইজ এই CH বন্ডটা স্যাক্রিফাইসড হয়ে গেল, ডিলোকালাইজড হয়ে গেল। কোথায়? কেন? কারণ কার্বোক্যাটায়ন কার্বনটাকে ইলেকট্রন দিতে হবে, কারণ ওর কাছে ইলেকট্রন নেই, ও কার্বোক্যাটায়ন হয়ে গেছে। তো এই প্লাস চার্জটা হাইড্রোজেনটা নিজের উপরে নিয়ে নিল এবং তার ফলে ডাবল বন্ড তৈরি হলো একটা। এই পজিশনের যে সিগমা বন্ডটা ছিল সেটা এখন এই দুটো কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড বা পাই বন্ড তৈরি হলো। যে ডাবল বন্ড বা পাই বন্ড তৈরি করলো, যেটা কিনা এইখানে CH বন্ডটা ছিল, এটা এখানে ডাবল বন্ড বা পাই বন্ড তৈরি হলো। সঙ্গে সঙ্গে দেখো, দেখতে পাচ্ছ এই কার্বোক্যাটায়ন কার্বনটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট থেকে একদম জাস্ট ইলেকট্রন জাস্ট হয়ে গেল। ইলেকট্রন জাস্ট মানে যেটুকু ইলেকট্রন দরকার অক্টেটটা ফুলফিল হয়ে গেল। অর্থাৎ এখানে একটা ভ্যালেন্সি কম ছিল, 3টে ভ্যালেন্সি ছিল এই কার্বনে, দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা কার্বনের সঙ্গে। সেখানে কার্বনটা কার্বোক্যাটায়ন কার্বনে 3টে ভ্যালেন্সি ছিল, তাই তো সে কার্বোক্যাটায়ন বা প্লাস চার্জ হয়েছিল। এখানে কিন্তু সেই কার্বনটা 4টে ভ্যালেন্সি পেয়ে গেছে, মানে তার কিন্তু ইলেকট্রন ডিফিসিয়েন্সি যেটা ছিল সেটা মিটিয়ে দিয়েছে। কে মিটিয়েছে? একটা CH বন্ড তার নিজের বন্ডকে স্যাক্রিফাইস করে এই কার্বনটাকে, কার্বোক্যাটায়ন কার্বনের অক্টেটটা ফুলফিল করিয়েছে, তার ইলেকট্রন ডিফিসিয়েন্সিকে মিটিয়েছে। এইভাবে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য কোনো একটা CH বন্ড নিজের বন্ডকে স্যাক্রিফাইস করেছে এবং প্লাস চার্জটা সেই জন্য ওই হাইড্রোজেনটার উপরে শিফট হয়ে গেছে অ্যাজ H+। এই যে সিচুয়েশনটা হলো এটাকেই বলা হচ্ছে হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশনটা কি কেবলমাত্র এই আলফা হাইড্রোজেনটাই করতে পারতো? না, এই আলফা হাইড্রোজেনটাও করতে পারতো, এই বন্ডটা এখানে শিফট হতো সেক্ষেত্রে। এই আলফা হাইড্রোজেনটাও করতে পারতো, এই বন্ডটা এখানে শিফট হতো সেক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি নাম্বার অফ আলফা হাইড্রোজেন যত বেশি হবে তত হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন বেশি হবে। হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন, হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে স্টেবিলাইজেশন তত বেশি হবে যত হচ্ছে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে। আলফা হাইড্রোজেন কাকে বলা হয়? আলফা হাইড্রোজেন হচ্ছে কনসার্নড কার্বনের পাশের কার্বনটাই হচ্ছে আলফা এবং সেইখানে যা যে হাইড্রোজেন গুলো আছে তারা হচ্ছে আলফা হাইড্রোজেন। সো কনসেপ্টটা যদি বুঝে গিয়ে থাকি, এবার আমরা ব্যাক করব 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রিতে। মিথাইল কার্বোক্যাটায়নের পাশে তো কোনো আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন আসবে কোত্থেকে? এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটার পাশে দুটো আলফা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছি, এখানে একটা আলফা হাইড্রোজেন, এখানে একটা আলফা হাইড্রোজেন, কারণ এই কার্বনটা আলফা কার্বন। তার মানে এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে যারা নিজের বন্ডকে স্যাক্রিফাইস করে কার্বোক্যাটায়নটাকে হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন দিতে পারতো। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন এবং দুটো আলফা কার্বনের কাছে মোট তিনটে করে 6টা আলফা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছি। 6 আলফা হাইড্রোজেন এখানে আছে দেখতে পাচ্ছি। 6টা আলফা হাইড্রোজেন আছে এখানে দেখতে পাচ্ছি, যে 6টা আলফা হাইড্রোজেন এদিকে 3টে এদিকে 3টে আছে এবং এই 6টা আলফা হাইড্রোজেনের প্রত্যেকটা নিজের CH বন্ডকে স্যাক্রিফাইস করবে যাতে এই কার্বনটার সঙ্গে ডাবল বন্ড তৈরি হয় এবং তার জন্য ভ্যালেন্সি ব্যাক করে আসে ও স্টেবিলিটি পায়, ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা মিটে যায়। এইখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখতে পাচ্ছি, কার্বোক্যাটায়নের রেসপেক্টে পাশে আছে 3টে আলফা কার্বন এবং প্রত্যেকটা আলফা কার্বনের সঙ্গে আবার 3টে করে আলফা হাইড্রোজেন, মানে মোট 9টা আলফা হাইড্রোজেন আছে, মানে মোট 9টা আলফা হাইড্রোজেন আছে। তার মানে মিথাইল কার্বোক্যাটায়নে কোনো আলফা হাইড্রোজেন নেই যে হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে দুটো আলফা হাইড্রোজেন বা এই ক্ষেত্রে 3টে আলফা হাইড্রোজেন ছিল।
এই ক্ষেত্রে যেমন 3টে আলফা হাইড্রোজেন ছিল, এটাও একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 3টে আলফা হাইড্রোজেন ছিল। সো কম আছে বেসিক্যালি 1 ডিগ্রি হলে, এখানে 1 ডিগ্রিটাতে 2টো আলফা হাইড্রোজেন আছে, তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো 2টো বা 3টে, ঠিক আছে, 2টো বা 3টে এরকম আলফা হাইড্রোজেন থেকে থাকবে, 2টো বা 3টে 1 ডিগ্রির জন্য। 2 ডিগ্রি হলে কি হবে, 2 ডিগ্রি হলে 6টা আলফা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, অনেক সময় 5টা থাকতে পারে বা 6টা থাকতে পারে। এন্ড 3 ডিগ্রি হলে 9টা বা 8টা অনেক বেশি আলফা হাইড্রোজেন থাকবে, যারা কিনা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে কার্বোক্যাটায়নকে বেশি স্টেবিলিটি দেবে। তার মানে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন এফেক্ট একই ডাইরেকশনে ফ্লো করছে। যত বেশি অ্যালকিল গ্রুপ বাড়ছে তত যেরকম প্লাস আই এফেক্টের সাপোর্টটা বাড়ছে, যার থ্রু দিয়ে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বাড়ছে, সিমিলার ওয়েতে যত বেশি অ্যালকিল গ্রুপ বাড়ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে অ্যালকিল গ্রুপ যত বেশি বাড়ছে, এবং অ্যালকিল গ্রুপ বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আলফা হাইড্রোজেনের সংখ্যাও বাড়ছে, যারা কিনা হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন দিচ্ছে, ডাবল বন্ড ফর্ম করে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বনে একটা পাই বন্ড তৈরি করেছে, দিয়ে ওর অক্টেটকে ফুলফিল করতে হেল্প করছে, ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে কমাতে হেল্প করছে, ওর লস্ট হয়ে যাওয়া ভ্যালেন্সিকে ব্যাক করে আনতে হেল্প করছে। সো লস্ট হয়ে যাওয়া ভ্যালেন্সিকে যদি এইভাবে ব্যাক করে আনতে পারে আলফা হাইড্রোজেন গুলো, তার মানে যেখানে আলফা হাইড্রোজেন বেশি থাকবে অবভিয়াসলি সেখানে স্টেবিলাইজেশন বেশি হবে। দেখতেই পাচ্ছি এখানে একটা ভ্যালেন্সি ছিল না, যেটা কিন্তু এখানে ব্যাক করে এলো, এখানে ছিল না ভ্যালেন্সিটা, 3টে ভ্যালেন্সি ছিল কার্বোক্যাটায়ন কার্বনে, ভ্যালেন্সিটা ব্যাক করে এলো, অক্টেট ফুলফিল হলো, এখানে কিন্তু অক্টেট ছিল না, এখানে কিন্তু 3টে ভ্যালেন্সি ছিল, এখানে অক্টেট কিন্তু ফুলফিল হলো, ভ্যালেন্সি ব্যাক করে এলো, এবং তার থ্রু দিয়ে প্লাস চার্জ ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাও মিটে গেল। এই এতগুলো সাপোর্ট দিল আলফা হাইড্রোজেন, নো ডাউট স্টেবিলিটি বাড়বে। তাই আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে, তাই ওটা স্টেবিলাইজেশন সবথেকে বেশি স্টেবিলাইজেশন কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আমরা দেখতে পাবো। সিমিলার ফ্যাক্টর আমরা দেখতে পাবো ফ্রি রেডিক্যালদের জন্য। তাই ফ্রি রেডিক্যালের কেস যদি হয় কার্বোক্যাটায়ন, আচ্ছা কার্বোক্যাটায়নে আর কি স্টেবিলাইজেশন হতে পারে দেখে নি। কার্বোক্যাটায়নে এই পজিশনে যদি কোনো প্লাস চার্জ থাকে, নাম মনে রাখতে হবে, বেনজিনের সঙ্গে অ্যাটাচ ফার্স্ট কার্বন, এই পজিশনটাকে বলে বেনজাইল পজিশন। বেনজিনের সঙ্গে অ্যাটাচ ফার্স্ট কার্বন তাকে বলে বেনজাইল। বেনজাইল পজিশনের রেজোনেন্স হবে, রেজোনেন্সের থ্রু দিয়ে কিন্তু স্টেবিলাইজেশন পাবে। মানে বেনজাইল কার্বোক্যাটায়ন গুলো হাইলি স্টেবিলাইজড, কারণ হচ্ছে বেনজিনের রেজোনেন্স হচ্ছে। কেমন করে রেজোনেন্স হচ্ছে দেখতেই পাচ্ছ। সো এই পার্টিকুলার লোকেশনে প্লাস চার্জটা ছিল, এইখান থেকে পাই বন্ড মুভ করে গেল এই পজিশনে, যেই পাই বন্ডটা এই পজিশনে মুভ করলো রেজোনেন্স হচ্ছে, তার জন্য এখানে ডাবল বন্ড তৈরি হলো, প্লাস চার্জটা নিউট্রালাইজড হলো। যেই এখান থেকে এটা শিফট হয়ে গেল, এই কার্বনটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে গেল, যেই কার্বনটা ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে গেল, প্লাস চার্জটা এইখানে শিফট হয়ে গেল। পরে কি হলো, এই পজিশন থেকে পাই বন্ড আবার এদিকে মুভ করলো। আচ্ছা চল এটা আলাদা করে আমরা একটু স্টাডি করে নিচ্ছি। বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন আছে, এটা হচ্ছে বেনজাইলিক পজিশন, বেনজিনের সঙ্গে অ্যাটাচ ফার্স্ট পজিশন, কার্বোক্যাটায়ন আছে। কেমন করে রেজোনেন্স শুরু হচ্ছে, পাই বন্ডটা এই পজিশনে শিফট হচ্ছে যাতে এখানে ইলেকট্রন ডিফিসিয়েন্সিটা কমে যায়। তার ফলে ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটা এরকম দেখতে লাগছে, যে এখানে ডাবল বন্ড হয়ে গেল, এবং যেই পাই বন্ডটা ওই পজিশনে শিফট হয়ে গেল, এই পজিশনটা এটাকে বলে অর্থ পজিশন। সাবস্টিটিউয়েন্টের রেসপেক্টে ফার্স্ট যেটা নিয়ার বাই পজিশন, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে আছে, এই কার্বনে তো সাবস্টিটিউয়েন্টটা আছে, এটা 1 নাম্বার কার্বন, তার রেসপেক্টে নিয়ার বাই যে দুটো কার্বন তারা হচ্ছে অর্থ কার্বন। তো অর্থ কার্বনে প্লাস চার্জটা শিফট হয়ে এলো। এবারে এই পজিশন থেকে পাই বন্ড এই পজিশনে শিফট হচ্ছে যাতে ওই প্লাস চার্জটাকে, ওই কার্বোক্যাটায়নের প্লাস চার্জটাকে স্টেবিলাইজেশন দিতে পারে। তার ফলে এগেন এই পজিশনে প্লাস চার্জ শিফট হবে, কারণ এখানে এখন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে যাবে, পাই বন্ডটা এখানে শিফট করে যাবে। তাহলে এখন কি হলো ক্যানোনিক্যাল ফর্মটা, এখন ক্যানোনিক্যাল ফর্মটা এরকম দেখতে হলো, যেরকম ছিল যেটা সেরকমই রয়ে গেল। এইখানে এখন প্লাস চার্জ এলো, কারণ পাই বন্ডটা এই পজিশন থেকে ভ্যানিশ হয়ে গেছে, এদিকে শিফট করে গেছে। একে স্টেবিলিটি দিতে কি আসবে, পাশের পাই বন্ড আবার একে স্টেবিলিটি দিতে আসবে। তার ফলে কিরকম পাবো, তার ফলে এখন সেকেন্ড অর্থ পজিশন, অর্থাৎ এই দিকের যে অর্থ পজিশনটা, এই পজিশনে প্লাস চার্জটা চলে যাবে, এবং এরকম ভাবে পাই বন্ডটা এখন মুভ করবে। ওই পাই বন্ডটা মুভ করে এই পজিশনে এলো, তার ফলে এই পজিশনে এখন প্লাস চার্জটা মুভ করে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, ফার্স্ট অর্থ পজিশন, দেন এইখানে প্যারা পজিশন, এন্ড দেন এইখানে সেকেন্ড অর্থ পজিশন। এই পজিশনে প্লাস চার্জটা মুভ করছে, যে প্লাস চার্জটা ছিল অরিজিনালি একটা বেনজাইলিক কার্বনের উপরে, এই বেনজাইলিক কার্বনের প্লাস চার্জ এইভাবে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। বেনজাইলিক কার্বনের প্লাস চার্জ এইভাবে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ বেনজিন রিং। বেনজিন রিং এর পাই বন্ড গুলো ডিলোকালাইজেশন বা রেজোনেন্সের থ্রু দিয়ে বেনজাইলিক কার্বনের উপরে যে প্লাস চার্জ তৈরি হয়েছিল তাকে ডিলোকালাইজ করে বেনজাইলিক কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে
মিটিয়ে দিতে হেল্প করছে। বেনজাইলিক কার্বন কিন্তু দেখো এই ক্যানোনিক্যাল ফর্মগুলোতে কিন্তু বেনজাইলিক কার্বনটাতে ইলেকট্রন ডিফিসিয়েন্সি নেই, ওটা কিন্তু মিটিয়ে দিয়েছে কে, বেনজিনের পাই বন্ডগুলো রেজোনেন্স বা ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে কিন্তু মিটিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়নও হাইলি স্টেবিলিটি পেতে পারে। এটা হয়ে গেল বেনজাইলিক কার্বোক্যাটায়ন। হতে পারে একইভাবে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন কাকে বলে দেখো, অ্যালাইলিক পজিশন কোনটাকে বলে আগে দেখে নি। ডাবল বন্ডের পাশের কার্বনকে বলে অ্যালাইলিক কার্বন, ডাবল বন্ডের পাশের কার্বন সেটাকে বলে অ্যালাইলিক কার্বন। সো এই কার্বনটা বেসিক্যালি অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। এবার এই কার্বন থেকে কেমন ভাবে দেখো, এটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। সো এইখানে ধরো প্লাস চার্জ আছে, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন এইখানে আছে প্লাস চার্জ। সো ডাবল বন্ডের পাশের পজিশনকে এই পজিশন, এটাকে বলছে অ্যালাইলিক পজিশন। ডাবল বন্ডের পাশের জোন দ্যাট ইজ অ্যালাইলিক। কেমন করে রেজোনেন্স হবে, অ্যালাইলিক কার্বনের যদি প্লাস চার্জ থাকে, অ্যালাইলিক কার্বনের প্লাস চার্জ থাকা মানে এখন পাই বন্ডটা শিফট হবে অ্যালাইলিক পজিশনটাকে স্যাটিসফাই করার জন্য যাবে, অ্যালাইলিক পজিশনের কার্বোক্যাটায়নকে নিউট্রালাইজ করার জন্য যাবে, তার ফলে এই পজিশনে এখন প্লাস চার্জ শিফট হয়ে যাবে, এই পজিশনে এখন প্লাস চার্জে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল CH2 প্লাস চার্জ চলে এলো এখানে, সিঙ্গেল বন্ড হয়ে গেল, দেন ডাবল বন্ডটা পাশের দিকে শিফট হয়ে গেছে, কিছুই হয়নি। এদিকে ডাবল বন্ড ডিলোকালাইজ করে এদিকে শিফট হয়ে গেছে, এদিকে ডাবল বন্ড ডিলোকালাইজ করে যে দিকে শিফট হয়েছে সঙ্গে সঙ্গে প্লাস চার্জ অরিজিনাল কার্বন থেকে এদিকের কার্বনে শিফট হয়ে গেছে। এখন কিন্তু এই কার্বনটাকে আমরা অ্যালাইলিক কার্বন বলবো, কারণ এখন ডাবল বন্ডেরটা ওই দিকে শিফট হয়ে গেছে। তো এই স্ট্রাকচারে এটা অ্যালাইলিক কার্বন, এই স্ট্রাকচারে এটা অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। তো এইভাবে অ্যালাইলিক পজিশন গুলোতেও রেজোনেন্স হয়ে থাকে এবং অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোক্যাটায়ন এগুলো স্টেবিলিটি পেয়ে থাকে থ্রু রেজোনেন্স। আমরা এখন রেজোনেন্সের পরে চলে যাব হচ্ছে কার্বোক্যাটায়নের পরে দেখবো ফ্রি রেডিক্যাল, সেটাও একই ভাবে তারা স্টেবিলিটি পেয়ে থাকে। ওয়েল, তাহলে তো আমরা দেখে নিলাম কেমন করে হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে কার্বোক্যাটায়ন গুলো স্টেবিলিটি পায়, সেম ওয়েতেই ফ্রি রেডিক্যালদের স্টেবিলিটিও ডিসাইডেড হয় বাই হাইপার কনজুগেশন। তাই আমরা এখন ফ্রি রেডিক্যালের কয়েকটা কেস দেখছি। এটা যেমন মিথাইল ফ্রি রেডিক্যাল, দেখতেই পাচ্ছ যে কার্বনের উপরে ফ্রি রেডিক্যাল আছে, লোন ইলেকট্রন আছে এবং কার্বনের সঙ্গে অন্য কোনো কার্বন অ্যাটাচ নেই, দ্যাট ইজ মিথাইল। এখানে এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল দেখতেই পাচ্ছ, তার কারণ হচ্ছে যে কার্বনের উপরে ফ্রি রেডিক্যালটা আছে তার সঙ্গে একটা কার্বন অ্যাটাচ আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কারণ যে কার্বনের ফ্রি রেডিক্যাল তার সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে, দুটো আলফা কার্বন অ্যাটাচ আছে। এবং এটা একটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, যেখানে যে কার্বনের ফ্রি রেডিক্যাল তার সঙ্গে আরো তিনটে আলফা কার্বন অ্যাটাচ আছে, এন্ড প্রত্যেকটা আলফা কার্বনের সঙ্গে আলফা হাইড্রোজেনরাও অ্যাটাচ আছে। তার মানে একবার চেক করে নেওয়া যাক, এখানে নো আলফা হাইড্রোজেন অ্যাটম যারা কিনা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি দিতে পারবে, এখানে 3 আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, কারণ এখানে একটা CH3 গ্রুপ আছে, আলফা কার্বন CH3 গ্রুপ আছে, তাই তিনটে আলফা হাইড্রোজেন অ্যাটম আছে। এখানে দুটো CH3 গ্রুপের থ্রু দিয়ে 6 আলফা হাইড্রোজেন অ্যাটমস আছে, আর এখানে তিনটে CH3 গ্রুপের থ্রু দিয়ে 9 আলফা হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ আছে। তার মানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আলফা হাইড্রোজেনের নাম্বার বাড়ছে ফ্রম 1 to 2 to 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালস, এবং সেই জন্য হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন বাড়বে ফর ফ্রি রেডিক্যালস ইন দ্য সেম ওয়ে, দ্যাট ইজ 3 ডিগ্রি উইল বি মোর স্টেবল। একইভাবে বেনজাইলিক পজিশনে যদি কোনো ফ্রি রেডিক্যাল থাকে বা অ্যালাইলিক পজিশনে যদি কোনো ফ্রি রেডিক্যাল থাকে, তারাও সেম ওয়েতে রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাবে। তার মানে কার্বোক্যাটায়নের মধ্যে নরমাল যে কার্বোক্যাটায়ন গুলো হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, বা নরমাল যে ফ্রি রেডিক্যাল গুলো হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তারা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়। যারা বেনজাইলিক কার্বোক্যাটায়ন বা বেনজাইলিক ফ্রি রেডিক্যাল, তারা রেজোনেন্সের থ্রু দিয়ে বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্সের থ্রু দিয়ে তারা স্টেবিলিটি পায়। যারা অ্যালাইলিক পজিশনে আছে, অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল বা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, তারাও রেজোনেন্স হয়, পাই বন্ডের শিফটিং হয় এবং রেজোনেন্সের থ্রু দিয়ে তারাও স্টেবিলিটি পেয়ে থাকে। ঠিক যেরকম করে একটু আগে দেখছিলাম অ্যালকিনদের জন্য অর্থাৎ অ্যালাইলিক কার্বোক্যাটায়নের জন্য স্টেবিলিটি আসছিল, একই রকম ভাবে অ্যালাইলিক পজিশনে, এটা হচ্ছে অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন মানে হচ্ছে আলফা পজিশন, কার রেসপেক্টে আলফা, ডাবল বন্ডের রেসপেক্টে আলফা পজিশন। সেখানে যদি কোনো ফ্রি রেডিক্যাল থাকে তাহলেও সেখানে রেজোনেন্স হচ্ছে এবং রেজোনেন্সের থ্রু দিয়ে ফ্রি রেডিক্যালটা এই পজিশন থেকে এই পজিশনে শিফট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এইভাবে এখানে স্টেবিলিটি কিন্তু জেনারেট করছে রেজোনেন্সের থ্রু দিয়ে। এখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে, সিম্পল রেজোনেন্স হচ্ছে, এখানে হচ্ছে সিম্পল রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের থ্রু দিয়ে এখানে স্টেবিলিটি আসছে। অর্থাৎ ফ্রি রেডিক্যালটা ছিল এই কার্বনে, ডাবল বন্ড ছিল এই পজিশনে, ডাবল বন্ডটা এখন অ্যালাইলিক পজিশনে শিফট হয়ে গেল এবং ফ্রি রেডিক্যালটা এখন ওই দিকের কার্বনে চলে গেল। এখন এই দিকের কার্বনটা হয়ে গেল অ্যালাইলিক কার্বন, ডাবল বন্ড এখন এই পজিশনে শিফট হয়ে গেছে, তাই ওই দিকের কার্বন হয়ে গেছে এখন অ্যালাইলিক। ইনিশিয়ালি ওই পজিশন দুটো ছিল ডাবল বন্ডে, এই পজিশনটা ছিল আলফা এবং অ্যালাইলিক।
এখন এটা হয়ে গেছে আলফা এবং অ্যালাইলিক। তো এইভাবে ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়ন মোটামুটি সেম ট্রেন্ডই ফলো করে, তবে কার্বন আয়ন কিন্তু সিমিলার ট্রেন্ড ফলো করে না, কার্বন আয়নের ট্রেন্ডটা একটু উল্টো থাকে। প্লাস আই এফেক্টকে যদি কনসিডার করা হয়, যে কার্বন আয়নের সঙ্গে যদি প্লাস আই এফেক্ট বলা অ্যালকিল গ্রুপ বেশি থাকে, তার মানে কার্বন আয়ন কার্বনে অলরেডি মাইনাস চার্জ আছে, ওই মাইনাস চার্জকে যদি কেউ উইথড্র করে সরিয়ে নিতে পারতো তবে গিয়ে কার্বন আয়ন কার্বন একটু রিলিফ ফিল করতো, কারণ কার্বন আয়ন কার্বনে অলরেডি একটা মাইনাস চার্জ বসে আছে, ওই মাইনাস চার্জকে যদি কেউ সরিয়ে নিতে পারতো তাহলে মানে ইলেকট্রন উইথড্রয়িং করে গ্রুপ থাকতো, মানে মাইনাস আই এফেক্ট ওয়ালা কোনো গ্রুপ থাকতো, মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট এরকম যদি কোনো গ্রুপ থাকতো তাহলে কার্বন আয়ন কার্বন যেটা ছিল সে স্টেবিলিটি পেত, কারণ তার উপরে চড়ে থাকা, তার উপরে তার মাথার উপরে চড়ে থাকা মাইনাস চার্জের যে ডেনসিটি আছে, তার উপরে চড়ে থাকা যে মাইনাস চার্জটা আছে, এক্সট্রা মাইনাস চার্জটা আছে, তার যে ইলেকট্রন ডেনসিটি আছে সেটাকে যদি কেউ শিফট করে দিতে পারে, সরিয়ে নিতে পারে, তবে গিয়ে কার্বন আয়ন কার্বনটা কিন্তু স্টেবিলিটি পাবে, তবে গিয়ে তার কিন্তু বার্ডেনটা মাইনাস চার্জের বার্ডেন, ইলেকট্রন ডেনসিটির বার্ডেনটা কম হবে এবং স্টেবিলিটি পাবে। কিন্তু যদি প্লাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ থাকে, একে তো কার্বনের উপরে মাইনাস চার্জ বসে আছে, চারপাশ থেকে যদি অনেক অ্যালকিল গ্রুপ থাকে, যে অ্যালকিল গ্রুপগুলো আরো মাইনাস চার্জ, আরো ইলেকট্রন ডেনসিটি, আরো বন্ড পেয়ারে শিফটিং ঘটাচ্ছে, প্লাস আই এফেক্ট যদি বেশি হয় তাহলে অ্যালকিল গ্রুপগুলো কি করবে, অ্যালকিল গ্রুপগুলো আরো ইলেকট্রন পুশ করবে টুয়ার্ডস দ্য কার্বন আয়ন কার্বন, এমনিতেই মাথায় মাইনাস চার্জ বসে আছে, চারপাশ থেকে আরো মাইনাস চার্জের সাপ্লাই আসছে, আরো ইলেকট্রন ডেনসিটি সাপ্লাই আসছে থ্রু প্লাস আই এফেক্ট অফ অ্যালকিল গ্রুপস, অবভিয়াসলি স্টেবিলিটি কমবে, রিপালশনস প্রচুর বাড়তে শুরু করবে এবং স্টেবিলিটি কমতে শুরু করবে। তাই অ্যালকিল গ্রুপের নাম্বার যদি বেশি হয় তাহলে কার্বন আয়নের স্টেবিলিটি কমে যায়। এখানে 3 ডিগ্রি কার্বন আয়ন, অ্যালকিল গ্রুপ 3টে আছে, এটা 2 ডিগ্রি কার্বন আয়ন, অ্যালকিল গ্রুপ 2টো আছে, এটা 1 ডিগ্রি কার্বন আয়ন, অ্যালকিল গ্রুপ একটা আছে, এটা মিথাইল কার্বন আয়ন, কোনো অ্যালকিল গ্রুপ নেই। তাই আমরা এক্ষেত্রে বলতে পারি কিন্তু স্টেবিলিটি মিথাইল গ্রুপের দিকে বেশি হবে, 3 ডিগ্রি কিন্তু কম স্টেবল হবে। তার কারণটা হচ্ছে 3 ডিগ্রিতে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর বেশি, স্টেবিলাইজিং ফ্যাক্টর তো কোথাও নেই, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরটা 3 ডিগ্রিতে বেশি। স্টেবিলাইজিং ফ্যাক্টর মানে মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট, যারা কিনা ইলেকট্রনটাকে উইথড্র করতে পারবে, কার্বন আয়নের মাইনাস চার্জটাকে উইথড্র করতে পারবে, দিয়ে বার্ডেনটাকে কম করতে পারবে, এরকম কোনো এফেক্ট তো নেই। উল্টে প্লাস আই এফেক্ট আছে অ্যালকিল গ্রুপগুলো যেগুলো ডিস্টেবিলাইজ করছে, যত বেশি অ্যালকিল তত বেশি প্লাস আই, তত বেশি ডিস্টেবিলাইজেশন, ডিস্টেবিলাইজেশন একটু হলেও কমলো, একটু হলেও কমলো, একটু হলেও কমলো, তার মানে রিলেটিভ স্টেবিলাইজেশন বাড়লো, বেসিক্যালি ডিস্টেবিলাইজেশনটা কমছে। তাই বলছি আচ্ছা এখানে ঝামেলা অনেক বেশি ছিল, এখানে ঝামেলাটা একটু কম, মানে একটু সুবিধাজনক জায়গা, অ্যাকচুয়াল সুবিধা কিছু নেই, ডিস্টেবিলাইজেশন যত কমছে তত আমরা রিলেটিভ স্টেবিলাইজেশন বলছি বাড়ছে, যেটা কিনা মিথাইলের ক্ষেত্রে কার্বন আয়নের জন্য বেশি হতে চলেছে। এবং এখানে হাইপার কনজুগেশন কিন্তু কোনো রোল প্লে করছে না, কারণ হাইপার কনজুগেশন রোল প্লে তখনই করতে পারে যখন সেখানে কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যাল থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, আলফা কার্বনের হাইড্রোজেনের বন্ডটা স্যাক্রিফাইসড হয়ে তখনই কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যালের কাছেই আসতে পারবে এবং হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি পাবে। যদি ফ্রি রেডিক্যাল কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, কার্বোক্যাটায়ন কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, অবভিয়াসলি তার ডেফিসিয়েন্ট, তাই অন্য দিক থেকে বন্ডটা আসছে, একটা বন্ড স্যাক্রিফাইস হচ্ছে, সিএইচ বন্ড স্যাক্রিফাইস হচ্ছে এবং ইলেকট্রনের স্টেবিলিটি দিতে আসছে, কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্সি থেকে মেটাতে আসছে, কার্বন আয়নগুলোতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়, তাই এখানে হাইপার কনজুগেশনের কোনো কনটেক্সট অ্যাপ্লিকেবলই থাকছে না। কার্বন আয়নগুলো বেনজাইলিক কার্বন আয়ন একইভাবে রেজোন্যান্সের থ্রুও স্টেবিলিটি পেতে পারে। বেনজাইলিক পজিশন মানে অলরেডি জেনে নিয়েছি, বেনজাইলিক পজিশন এবং অ্যালাইলিক পজিশনে কার্বন আয়নগুলো কেমন করে স্টেবিলিটি পেতে পারে একটু দেখে নিই, সেপারেটলি একটু দেখে নিচ্ছি। সো ধরো এটা হচ্ছে বেনজাইলিক কার্বন আয়ন বেনজাইলিক পজিশন। সো বেনজাইলিক পজিশন এতক্ষণে বুঝে গেছো, বেনজিনের সঙ্গে অ্যাটাচ ফার্স্ট পজিশনটা বেনজাইলিক, ওইখানে মাইনাস চার্জ আছে, এখন এই মাইনাস চার্জ রেজোন্যান্সে পার্টিসিপেট করছে। লোন পেয়ারের থ্রু দিয়েও সিমিলার রেজোন্যান্স, আমরা রেজোন্যান্স যখন স্টাডি করেছিলাম লাইভ ক্লাসে সেখানে আমরা দেখেছিলাম যেখানে লোন পেয়ারের থ্রু দিয়ে রেজোন্যান্সটা হচ্ছিল, যেই এখানে ডাবল বন্ড তৈরি হলো সঙ্গে সঙ্গে এই ডাবল বন্ডটা অর্থ পজিশনে মাইনাস চার্জে শিফট হয়ে গেল, সেটা হচ্ছে ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্ম। যে এখান থেকে মাইনাস চার্জটা এই পজিশনে ডাবল বন্ড তৈরি করলো, এই কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে গেল, এই কার্বন যেই পেন্টাভ্যালেন্ট হয়ে গেল এই পজিশন থেকে পাই বন্ডটা এই অর্থ কার্বনে মাইনাস চার্জে শিফট হয়ে গেল, দেন এই মাইনাস চার্জ এখানে পাই বন্ড তৈরি করবে, এইখানে আবার মাইনাস চার্জটা শিফট হয়ে যাবে, পাই বন্ডটা শিফট হয়ে যাবে অ্যাজ মাইনাস চার্জ ইন দ্য প্যারা পজিশন। কার্বনের ভ্যালেন্সি মেনটেন রাখার জন্য এই শিফটিং গুলো হচ্ছে। এখন এই ক্যানোনিক্যাল ফর্মটা তৈরি হবে, এগেন এটা শিফট করবে এখানে, এটা চলে যাবে সেকেন্ড অর্থ পজিশনে, এন্ড আমরা এরকম একটা ক্যানোনিক্যাল ফর্ম পাবো। এন্ড লাস্ট অফ অল এটা শিফট করবে এখানে এবং এই পাই বন্ডটা আবার তার মালিকের কাছে আজ মাইনাস চার্জ ব্যাক করে যাবে, আমরা অরিজিনাল স্ট্রাকচারটা ব্যাক করে পাবো।
সেইভাবে আমরা দেখতে পাচ্ছি বেনজাইলিক কার্বনায়ন গুলো স্টেবিলিটি পেতে পারে, অ্যালাইলিক কার্বনায়ন যদি হয় তারাও স্টেবিলিটি পেতে পারে একই রকম ভাবে। অ্যালাইলিক কার্বনায়ন, অ্যালাইলিক পজিশন, সেখানে এখন কার্বোক্যাটায়ন না কার্বনায়ন আছে। অ্যালাইলিক পজিশন কোনটা? ডাবল বন্ডের পাশের কার্বন হচ্ছে অ্যালাইলিক। ডাবল বন্ড তারা যদি কনসার্ন হয়, তার পাশের জন দ্যাট ইজ আলফা, সে হচ্ছে অ্যালাইলিক। এখন এই অ্যালাইলিক থেকে এখানে রেজোনেন্স হবে, এটা এখানে শিফট হয়ে যাবে। তার ফলে অ্যালাইলিক পজিশনে এখনো রেজোনেন্সের থ্রু দিয়ে কার্বনায়ন গুলো কিন্তু স্টেবিলিটি পেতে পারছে। অর্থাৎ অ্যালাইলিক বেনজাইলিকে কিন্তু খুব একটা চেঞ্জ হলো না, অ্যালাইলিক বেনজাইলিকে কিন্তু খুব একটা চেঞ্জ হলো না, তাদের স্টেবিলাইজেশনটা ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন কার্বনায়ন সব জায়গাতেই কিন্তু চলছে রেজোনেন্সের থ্রু দিয়ে। কিন্তু হাইপার কনজুগেশন বা প্লাস আই এফেক্টের গল্পটা যেখানে ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার বা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডার সেম থাকে, যেখানে 3 ডিগ্রি মোস্ট স্টেবল 1 ডিগ্রি লিস্ট স্টেবল। আর কার্বনায়নের জন্য ঠিক উল্টো অর্ডার হয়ে যায়, ওখানে 1 ডিগ্রি মোস্ট স্টেবল বা মিথাইলটা মোস্ট স্টেবল এন্ড 3 ডিগ্রি লিস্ট স্টেবল হয়ে যায়। বাকি রেজোনেন্স যেখানে পার্টিসিপেট করছে সেখানে কিন্তু স্টেবিলিটি অর্ডার মোটামুটি একই রকম থাকছে, স্টেবিলিটির প্যাটার্নটা একই রকম থাকছে। ওকে, কার্বিনস, কার্বিনস কাদেরকে বলা হয়? কার্বিনস হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, এইগুলো কি স্টাডি করলাম? কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যাল, এগুলো ইন্টারমিডিয়েট ছিল, ঠিক আছে? কারণ বন্ডের হোমোলাইটিক বা হেটেরোলাইটিক ওয়েতে যেই ফিউশন হবে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন বা ফ্রি রেডিক্যাল, এই ইন্টারমিডিয়েট গুলো তৈরি হয়। ইন্টারমিডিয়েটের উপরে ফার্দার রিঅ্যাকশনস হয় এবং আলটিমেটলি তৈরি হয় হচ্ছে তোমার প্রোডাক্ট এবং সঙ্গে কিছু বাই প্রোডাক্ট। তার মানে অর্গানিক রিঅ্যাকট্যান্টের উপরে যখনই কোনো রিএজেন্ট ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল রিঅ্যাক্ট করে, তখনই কার্বোক্যাটায়ন, কার্বনায়ন বা ফ্রি রেডিক্যাল এরকম বিভিন্ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। যে ইন্টারমিডিয়েটের ব্যাপারে আমরা আস্তে আস্তে যখন হাইড্রোকার্বনের ক্লাসেস গুলো আসবে তখন আমরা দেখতে থাকবো। ইন্টারমিডিয়েট গুলো যখনই তৈরি হলো, তারপরে ফার্দার রিঅ্যাকশনস কন্টিনিউ হয় এবং আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হয়। সেরকমই আরো একটা ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বিন, যেখানে কার্বনের উপরে লোন পেয়ার থাকে। কার্বনের উপরে লোন পেয়ার এরকম দুরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে যেটাকে sp3 অরবিটাল কার্বন, সেখানে লোন পেয়ার থাকতে পারে, অথবা এরকম ভাবে, ঠিক আছে? লোন পেয়ার থাকতেই পারে, অর্থাৎ এরকম স্পিসিসটাকে বলা হয় কার্বিন। ধরলাম CH2 আছে এবং দুটো লোন মানে দুটো ইলেকট্রন রয়ে গেছে, CH2 আছে আর সঙ্গে দুটো ইলেকট্রন রয়ে গেছে। সঙ্গে দুটো ইলেকট্রন রয়ে গেছে মানে আমরা দুটো ভ্যালেন্সি তৈরি করতে পারতো। CCl2 আছে, সঙ্গে দুটো ইলেকট্রন রয়ে গেছে, আরো দুটো ভ্যালেন্সি তৈরি করতে পারতো। এরা হচ্ছে কার্বিন মলিকিউল, ঠিক আছে? CH2 উইথ 2 ইলেকট্রন, CCl2 উইথ 2 ইলেকট্রন। কার্বিন দু রকমের হতে পারে, সিঙ্গলেট কার্বিন আর ট্রিপলেট কার্বিন। ট্রিপলেট কার্বিনে কি হয়? এই যে কার্বনটা, কার্বনের দুটো ভ্যাকেন্ট অরবিটাল, একটা sp2 ভ্যাকেন্ট অরবিটাল এবং একটা ভ্যাকেন্ট p অরবিটাল, দুটো ভ্যাকেন্ট অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকে, তখন তাকে বলা হয় ট্রিপলেট কার্বিন। আর p অরবিটালটা যদি এমটি থাকে আর sp2 অরবিটালে যদি দুটো ইলেকট্রন অ্যাজ আ ইলেকট্রন পেয়ার হিসেবে থাকে, তখন তাকে বলা হয় সিঙ্গলেট কার্বিন। এই দু রকমের কার্বিন হতে পারে। এটা একটা হাইলি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, বুঝতেই পারছো কার্বনের 4টে ভ্যালেন্সি, তার মধ্যে মাত্র দুটো ভ্যালেন্সি আছে, CH2 CH2 দুটো ভ্যালেন্সি আছে, বাকি দুটো ভ্যালেন্সি এখনো পেন্ডিং আছে এবং সেই দুটো ভ্যালেন্সি কন্টিনিউ করার জন্য একটা একটা করে ইলেকট্রন ওর কাছে প্রেজেন্ট আছে, আইদার পেয়ার ফর্মে ইন সিঙ্গলেট কার্বিন অথবা একটা একটা ফর্মে ইন ট্রিপলেট কার্বিন। সো দে আর ভেরি হাই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। চলে আসছে এবার আমরা আমাদের সিলেবাস অনুযায়ী মেন কয়েকটা রিঅ্যাকশনস এর জায়গা দেখতে চলেছি, যেগুলোকে আমরা সোকল্ড রিঅ্যাকশন মেকানিজম বলে থাকি। সো কয়েকটা মেন রিঅ্যাকশনস এর জায়গা এখন আমরা দেখব। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, SN1 SN2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যে রিএজেন্টটা অ্যাটাক করবে রিঅ্যাকট্যান্টের উপরে সে হবে ইলেকট্রোফাইল, তার মানে যার উপরে অ্যাটাক করবে সে হবে ইলেকট্রন রিচ। বেনজিন ইলেকট্রোফাইল অ্যাটাক করবে কার উপরে? ইলেকট্রন রিচ কারোর উপরে। যেরকম ইলেকট্রন রিচ হচ্ছে বেনজিন, তিনটে পাই বন্ড আছে, হাইলি ইলেকট্রন রিচ। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে অ্যাটাকিং রিএজেন্ট হচ্ছে নিউক্লিওফাইল, মানে নিউক্লিওফাইল যে কিনা ইলেকট্রন রিচ সে অ্যাটাক করবে। তো অবভিয়াসলি কোন রিঅ্যাকট্যান্টের উপরে অ্যাটাক করবে? এমন কারোর উপরে অ্যাটাক করবে যে কিনা ইলেকট্রোফিলিক, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, অর্থাৎ ইলেকট্রোফিলিক ইলেকট্রন ডেফিশিয়েন্ট কোন সেন্টারের উপরে গিয়ে অ্যাটাকটা করবে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট কোন অ্যাটমের উপরে গিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। অর্থাৎ ইলেকট্রোফাইল যে কিনা ইলেকট্রন ডেফিশিয়েন্ট নিজে, সে কার কাছে গিয়ে অ্যাটাক করবে? যে ইলেকট্রন রিচ তার কাছে, যেরকম বেনজিন। আর যে নিউক্লিওফাইল সে অ্যাটাক করবে কার কাছে? সে অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক কারোর কাছে, মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কারোর কাছে, যেরকম অ্যালকিল হ্যালাইড। এক্সাম্পল হচ্ছে অ্যালকিল হ্যালাইড।
অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপটা ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। কেন? কারণ হ্যালোজেন তো ইলেকট্রন নেগেটিভ, তো বন্ড পেয়ার হ্যালোজেন নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অলরেডি মাইনাস আই এফেক্ট করে নিয়েছি, হ্যালোজেন গুলো মাইনাস আই এফেক্ট শো করবে, বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার ফলে হ্যালোজেনের উপরে কি চার্জ আসবে? পার্শিয়াল মাইনাস চার্জ। এই কার্বনটা, অ্যালকিল গ্রুপের কার্বনটা হয়ে যাবে ইলেকট্রন ডেফিশিয়েন্ট এবং ওখানে আসবে পার্শিয়াল প্লাস চার্জ। পার্শিয়াল প্লাস চার্জ, তার মানে এই পার্শিয়াল প্লাস চার্জ वाला কার্বন যেটা কিনা অ্যালকিল কার্বন, তাকে বলছি আমরা ইলেকট্রোফিলিক কার্বন। এই ইলেকট্রোফিলিক কার্বনের উপরেই নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিক কার্বন, নিশ্চয়ই এটা আর আলাদা করে বলতে লাগবে না। অ্যালকিল হ্যালাইড যদি থাকে, অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ, তার জন্য ওটাকে হ্যালোজেনটা যেহেতু ইলেকট্রোনেগেটিভ, অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ, তাই ও মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে আরএক্স বন্ডের বন্ড পেয়ারকে নিজের দিকে উইথড্র করছে, নিজে হয়ে যাচ্ছে পার্শিয়াল মাইনাস চার্জ। এবং অ্যালকিল গ্রুপ যেটা কিনা আর দিয়ে ডিনোট করছি, অ্যালকিল গ্রুপের কার্বনটা থেকে যেহেতু ইলেকট্রন পেয়ারটা চলে গেল টুয়ার্ডস দ্য হ্যালোজেন, তার জন্য ও হয়ে গেল ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাওয়া মানে ওর উপরে পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হলো। এখন এই পার্শিয়াল প্লাস চার্জের ইলেকট্রোফিলিক কার্বনটার উপরে কোনো না কোনো নিউক্লিওফাইল যেখানে ইলেকট্রন রিচ সে অ্যাটাক করবে। অ্যাডিশন রিঅ্যাকশন একইভাবে দুই রকম হতে পারে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন যেখানে একটা ইলেকট্রোফাইল অ্যাড হবে, কোনো সাবস্টিটিউশন হবে না, জাস্ট অ্যাড হবে। কোথায় অ্যাডটা হয়? ইউজুয়ালি এই অ্যাডিশনটা হয় ডাবল বন্ডে, কার্বন কার্বন ডাবল বন্ডে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয় ইউজুয়ালি। কার্বন কার্বন ডাবল বন্ডে ইউজুয়ালি ইলেকট্রোফাইলটা কি অ্যাড হয়। কারণ কার্বন কার্বন ডাবল বন্ড এগেন ইলেকট্রন রিচ পাই বন্ড আছে, সো কার্বন কার্বন ডাবল বন্ড পাই বন্ড যার কাছে আছে তার কাছে ইলেকট্রোফাইল যেতে চাইবে এবং অ্যাড হতে চাইবে। সো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কার্বন কার্বন ডাবল বন্ডের কাছে কি ইলেকট্রোফাইলটা অ্যাড হয়। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কোথায় হবে? এগেন ইলেকট্রন ডেফিশিয়েন্ট কোথাও, এটা হয়ে থাকে ইউজুয়ালি সি ডাবল বন্ড ও যেখানে আছে, সি ডাবল বন্ড ও। কেন? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন পেয়ারকে টেনে নিচ্ছে, মাইনাস আই এফেক্ট শো করছে, পার্শিয়াল মাইনাস চার্জ পাচ্ছে, তার ফলে কার্বন হয়ে যাচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট বা ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক কার্বনের উপরে অবভিয়াসলি নিউক্লিওফাইল অ্যাড হতে আসবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে সিঙ্গেল বন্ড থাকে, যে কারণে সাবস্টিটিউশন যখন হয় সিঙ্গেল বন্ড সাবস্টিটিউশন হয়, সিঙ্গেল বন্ড থাকে। এন্ড অ্যাডিশন রিঅ্যাকশনে ডাবল বন্ডেড থাকে, ডাবল বন্ডের একটা বন্ড ব্রেক করে যায় এবং সেই জায়গাতে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলটা অ্যাড হয়ে যায়, এখানে কোনো সাবস্টিটিউশন হয় না। এছাড়া আছে এলিমিনেশন রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট এবং কনডেনসেশন রিঅ্যাকশন। তার মধ্যে এলিমিনেশন, অ্যাডিশন, সাবস্টিটিউশন এই তিনটে প্রাইম রিঅ্যাকশন আমাদের। সো একে একে আমরা রিঅ্যাকশন গুলোকে একটু ফলো করছি। প্রথমে চলে আসছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা এমন ভাবে এখন স্টাডি করব বেনজিনের সঙ্গে, যাতে অলরেডি বেনজিন কেমন করে রিঅ্যাক্ট করে যেটা কিনা হাইড্রোকার্বনে আছে সেটারও সেম ওয়েতে স্টাডি হয়ে যায়, যাতে যখন হাইড্রোকার্বন আমরা স্টাডি করব তখন যেন এটার আরো একটা রিভিশন হয়ে যায়। অর্থাৎ ফার্স্ট টাইমেই আমরা এখন বেনজিনের রিঅ্যাকশন স্টাডি করতে চলেছি। এই রিঅ্যাকশনের মেকানিজম বেনজিন চ্যাপ্টারে এগেন দেওয়া আছে, সেম মেকানিজম এগেন দেওয়া আছে, কিন্তু আমরা এখনই রেডি করে নিচ্ছি যে বেনজিনে কেমন করে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয়, যাতে হাইড্রোকার্বন স্টাডি করার সময় আমাদের একটু হলেও সুবিধা থাকে। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এক্স্যাক্টলি কেমন করে হচ্ছে এখানে যদিও বা ডিটেইলস লেখা আছে, আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কেমন করে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। তার মানে মেন কে রিএজেন্ট হচ্ছে বেনজিন, মনে রাখতে হবে, যে কিনা ইলেকট্রন রিচ। সো বেনজিন আমরা জানি ইলেকট্রন রিচ, কেন? কারণ হচ্ছে বেনজিনে আছে হচ্ছে তিনটে পাই বন্ড এবং তিনটে পাই বন্ড থাকার জন্য বেনজিন হচ্ছে হাইলি ইলেকট্রন রিচ। এর কাছে ইলেকট্রোফাইল গুলো আসবে। ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রোফাইল যেই এলো দ্যাট ইজ ই প্লাস বলে লিখছি, ইলেকট্রন ডেফিশিয়েন্ট ই প্লাস বলে লিখছি। ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করছে বেনজিনকে। সো অবভিয়াসলি যখন ইলেকট্রোফাইলটা বেনজিনে অ্যাপ্রোচ করছে, বেনজিনের পাই বন্ড ইলেকট্রোফাইলের দিকে ফ্লো করে গেল, কারণ ইলেকট্রন রিচ সেন্টার থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারের দিকে পাই বন্ডের বা যে কোনো ইলেকট্রনের ফ্লো হয়। সো ইলেকট্রনের ফ্লোটা হলো ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্টের দিকে, কিন্তু আমরা এমনিতে বলছি কিরকম ভাবে ইলেকট্রোফাইল অ্যাটাক করলো। সো ইলেকট্রোফাইল অ্যাটাক করলো মানে ইলেকট্রোফাইলটা বেনজিনের কাছে গেল, যার ফলে বেনজিনের পাই বন্ড বেনজিনের ইলেকট্রন ইলেকট্রোফাইলের দিকে ফ্লো করলো, এটাকেই বলছি ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফাইল অ্যাটাক করলো, ইলেকট্রোফাইল অ্যাটাক করলো মানে ইলেকট্রোফাইল থেকে কিন্তু ইলেকট্রন ফ্লো করে গেল তা নয়। ইলেকট্রোফাইল অ্যাটাক করলো মানে ইলেকট্রোফাইল বেনজিনের কাছ অবধি পৌঁছলো এবং বেনজিনের কাছে, বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ, তার কাছে যেই ইলেকট্রোফাইল পৌঁছলো সঙ্গে সঙ্গে বেনজিনের পাই বন্ডটা ইলেকট্রন পেয়ার যেটা আছে পাই বন্ডের ইলেকট্রন পেয়ার, সো তিনটে পাই বন্ডের মধ্যে যে কোনো একটা পাই বন্ডের ইলেকট্রন পেয়ার সে অ্যাপ্রোচ করলো ইলেকট্রোফাইলকে। তাহলে বেনজিনের পাই বন্ডের ইলেকট্রন পেয়ার অ্যাপ্রোচ করছে ইলেকট্রোফাইলকে,
অর্থাৎ ইলেকট্রনের ফ্লো হচ্ছে ফ্রম ইলেকট্রন রিচ, ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইলেকট্রোফাইলের দিকে। এটাকে আমরা বলছি রিঅ্যাক্ট্যান্ট বেনজিনের উপরে ইলেকট্রোফাইলের অ্যাটাক। যখনই এইটা অ্যাটাকটা হলো, প্রথমে তৈরি হবে একটা পাই কমপ্লেক্স, যেখানে পাই বন্ডের সঙ্গে ইলেকট্রোফাইলটা নিজেকে অ্যাটাচ করিয়েছে এবং এই একটা পাই কমপ্লেক্স তৈরি হবে। এটা একটা আনস্টেবল পাই কমপ্লেক্স, হাইলি আনস্টেবল। এরপরে কি হবে, এই পাই কমপ্লেক্সটা সিগমা কমপ্লেক্সে কনভার্ট হবে। যখন সিগমা কমপ্লেক্সে কনভার্ট হবে, যে দুটো কার্বনের মাঝের পাই বন্ডের সঙ্গে ইলেকট্রোফাইল অ্যাটাচ হয়েছে, সেই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গে ইলেকট্রোফাইলটা অ্যাজ সিগমা বন্ডের থ্রু দিয়ে নিজেকে অ্যাটাচ করাবে। অর্থাৎ এই পাই বন্ডটা, যে পাই বন্ডের সঙ্গে ইলেকট্রোফাইল অ্যাটাচ ছিল, সেই পাই বন্ডটা এখন সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাচ হলো এবং অন্য কার্বনটাতে, পাই বন্ডের যে অন্য কার্বনটা, সেখানে একটা প্লাস চার্জ জেনারেট করলো। সো ক্লিয়ারলি এইখানে পাই বন্ডটা ছিল, পাই বন্ডটা ওই পজিশনে অ্যাজ আ সিগমা বন্ড মুভ করে গেছে এবং তার ফলে এই পজিশনটাতে যেখান থেকে পাই বন্ডটা আর রইলো না, সেইখানে একটা প্লাস চার্জ জেনারেট করলো। এই অবস্থাতে এটাকে বলছি সিগমা কমপ্লেক্স। এটা রিলেটিভলি স্টেবল এবং এইটা যখন হলো, তখন কিন্তু সিগমা কমপ্লেক্সে বেনজিনের অ্যারোমেটিসিটি লস্ট হয়ে গেছে, অ্যারোমেটিসিটি লস্ট হয়ে গেছে। সো অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি ছিল, বেনজিনের অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি কনসেপ্টটা হচ্ছে এরকম যে বেনজিনের যে এই অ্যারোমেটিসিটি কনসেপ্টটাকে সংক্ষেপে এখানে একটু আমরা ডিসকাস করে নিই। বেনজিনের যে এই পাই বন্ড গুলো আছে, একটা প্যাটার্নে আছে, অল্টারনেটলি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, অল্টারনেটলি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই একটা প্যাটার্নে বেনজিনের পাই বন্ড গুলো আছে। এই প্যাটার্নটা মেনটেন হওয়ার জন্য কি হচ্ছে, এই পাই বন্ড গুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন চলছে। কেমন ভাবে, এই পাই বন্ড এই পজিশনে শিফট হচ্ছে, এই পাই বন্ড এই পজিশনে শিফট হচ্ছে, এই পাই বন্ড এই পজিশনে শিফট হচ্ছে, তার ফলে নতুন নতুন পজিশনে পাই বন্ড জেনারেট করছে। এই পাই বন্ড এখান থেকে পাশের এই কার্বনে শিফট হয়ে গেছে, এই পজিশনে শিফট হয়ে গেছে, এইখানের পাই বন্ড এই পজিশনে শিফট হয়ে গেছে এবং এইখানের পাই বন্ড এই পজিশনে শিফট হয়ে গেছে। পাই বন্ডের টোটাল নাম্বার থেকে শুরু করে টোটাল স্ট্রাকচার একই রকম আছে, বাট এই কন্টিনিউয়াস ডিলোকালাইজেশনটা হতে থাকছে। এটা আবার এখানে শিফট হবে, তার ফলে এখানে ব্যাক করবে, এই শিফটিংটা আবার হবে, এই পাই বন্ড আবার এখানে আসবে, এই পাই বন্ড এখানে আসবে, এই পাই বন্ড এখানে যাবে। অর্থাৎ এইভাবে একটা কন্টিনিউয়াসলি ডিলোকালাইজেশন বা রেজোনেন্স চলছে। এই কন্টিনিউয়াস রেজোনেন্সটাকেই বলা হয় হচ্ছে অ্যারোমেটিসিটি। আপাতত এইটুকুই আমরা বুঝবো অ্যারোমেটিসিটির ব্যাপারে। কন্টিনিউয়াস এই রেজোনেন্সটা চলছে কেন, এইখানে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারে যাচ্ছে, এই স্ট্রাকচার থেকে আবার এই স্ট্রাকচারে আসছে। কারণটা হচ্ছে একটাই, যে অল্টারনেটলি সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড থাকার জন্য এই সাইক্লিক মলিকুলটাতে পাই বন্ড গুলো কন্টিনিউয়াসলি ডিলোকালাইজ করে যাচ্ছে রেজোনেন্সের থ্রু দিয়ে। পাই বন্ডটা মুভ করে নতুন পজিশন নিচ্ছে, নতুন পজিশনটা থেকে আবার পাই বন্ডের মুভ হচ্ছে, পুরনো পজিশনে ফেরত আসছে মলিকুল, আবার নতুন পজিশন পাচ্ছে পাই বন্ড গুলো, আবার পুরনো পজিশনে ফেরত আসছে পাই বন্ড গুলো। এইভাবে একটা কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন চলছে বেনজিন মলিকুলের মধ্যে, যেটাকে আমরা বলছি অ্যারোমেটিসিটি। ওই অ্যারোমেটিসিটির ফ্যাসিলিটিটা তো লস্ট হয়ে যাবে যদি অবভিয়াসলি এখান থেকে একটা পাই বন্ড চলে যায়। তার মানে অ্যারোমেটিসিটির থ্রু দিয়ে মলিকুল কিন্তু, বেনজিন মলিকুল কিন্তু হাইলি স্টেবিলিটি পাচ্ছিল। হাই স্টেবিলিটি কেন পাচ্ছিল, কারণ অ্যারোমেটিসিটিতে কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন হচ্ছিল। আমরা রেজোনেন্স পড়ার সময় অলরেডি পড়েছি, ডিলোকালাইজেশন যদি হয় মানে লোন পেয়ার হোক পাই বন্ড হোক, তারা যদি একটা পজিশন থেকে অন্য পজিশনে মুভ করতে পারে, তাহলে মলিকুল স্টেবিলিটি পায়। মুভমেন্ট বা ডিলোকালাইজেশন হলে মলিকুল স্টেবিলিটি পায়, যেটাকে আমরা রেজোনেন্স বলছিলাম। তো মুভমেন্ট বা মলিকুল মুভমেন্ট বা ডিলোকালাইজেশন যদি কন্টিনিউয়াস হতে থাকে, মানে রেজোনেন্সটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মুভমেন্ট, মলিকুলের মুভমেন্ট বা মলিকুলের ডিলোকালাইজেশন, পাই বন্ডের বা লোন পেয়ারের ডিলোকালাইজেশন, দ্যাট ইজ রেজোনেন্স, এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, যেরকমটা বেনজিনে হতে পারে তার স্পেশাল অ্যারেঞ্জমেন্টের জন্য, তাহলে মলিকুল একটা এক্সট্রা অর্ডিনারি স্টেবিলিটি পাবে, যেটাকে আমরা অ্যারোমেটিসিটি বলছি। কিন্তু তিনটে পাই বন্ডের মধ্যে যদি কোনো একটা পাই বন্ড কোনো কারণে লস্ট হয়ে যায়, যে কোনো কারণ যাই হোক, ইলেকট্রোফাইল অ্যাটাক করেছে হোক, অন্য কোনো কারণ হোক, যে কোনো কারণে যদি কোনো একটা পাই বন্ড লস্ট হয়ে যায়, তাহলে এই কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন, এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা বলবো অ্যারোমেটিসিটি লস্ট হয়েছে। সো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন ফ্যাসিলিটি লস্ট হয়ে গেছে সিগমা কমপ্লেক্সটাতে।
এখন আমরা দেখে নিচ্ছি যে SN2 মেকানিজম বা SN2 রিঅ্যাকশন, যেটা কিনা ওয়ান টাইপ অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো যে কনসেপ্ট আমরা শিখলাম তার বেসিসে কি দাঁড়ায়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কখন হবে, নিউক্লিওফাইল আসবে অ্যাজ অ্যাটাকিং রিএজেন্ট এবং সে অ্যাটাক করবে কোন ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনের উপরে, দ্যাট ইজ ইলেকট্রোফিলিক কার্বনের উপরে। যেরকম আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডে হ্যালাইড আছে, এই পুরোটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, দিস ইজ দ্য অ্যালকিল গ্রুপ এবং তার সঙ্গে আছে হ্যালাইড। সো অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডে কেমন পোলারাইজেশন আছে, হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে, তার জন্য হ্যালোজেনের উপরে আসবে অবশ্যই পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ, কারণ হ্যালোজেন বন্ড পেয়ারের থ্রু দিয়ে, হ্যালোজেন মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করছে, তাহলে এখানে এলো পার্শিয়াল মাইনাস চার্জ, বন্ড পেয়ারটা হ্যালোজেনের দিকে শিফটেড, তার মানে এই কার্বন অবভিয়াসলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে এবং আসবে পার্শিয়াল প্লাস চার্জ, অবভিয়াসলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, কার্বন এলো পার্শিয়াল প্লাস চার্জ। এরকম কার্বনকে কি বলে, এরকম কার্বনকে বলে হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন। এই কার্বনটাকে কি বলে, এই কার্বনটাকে বলবো হচ্ছে আমরা ইলেকট্রোফিলিক কার্বন, ইলেকট্রোফিলিক কার্বন, কারণ এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে বিকজ অফ দা মাইনাস আই এফেক্ট এক্সার্টেড বাই দিস হ্যালোজেন অ্যাটম। এই ইলেকট্রোফিলিক কার্বনে এবার যদি আমি কোন নিউক্লিওফাইল অ্যাড করি, যেরকম বিআর মাইনাস বা অন্য কোন নিউক্লিওফাইল যার কাছে একটা মাইনাস চার্জ আছে, সো কোন নিউক্লিওফাইল আমি অ্যাড করলাম, বিআর মাইনাস ধরে অ্যাড করলাম, তার মানে বিআর মাইনাস হচ্ছে এখানে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে, এনইউ মাইনাস বা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে। এই নিউক্লিওফাইল এখন অ্যাটাক করবে এই সেন্টারে, অ্যাটাক করবে কথাটার মানেটা কি, অর্থাৎ বিআর মাইনাস এখন এই কার্বনটার সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করবে। এই SN2 মেকানিজম যদি হয়, SN2 তে যদি হয়, তাহলে এই অ্যাটাকটা ব্যাক সাইড থেকে আসবে। কেন, কারণ হচ্ছে অ্যাটাকটা ব্যাক সাইড, মানে যেদিকে কার্বন হ্যালোজেন বন্ড আছে তার অপোজিট সাইড থেকে অ্যাটাক আসবে। সো অ্যাটাক হওয়ার রুট হবে অর্থাৎ বিআর মাইনাস এরকম ভাবে ব্যাক সাইড থেকে এসে কার্বনটার সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করবে, যেটাকে আমরা বলছি ব্যাক সাইড নিউক্লিওফিলিক অ্যাটাক। ব্যাক সাইড নিউক্লিওফিলিক অ্যাটাক কেন ব্যাক সাইড থেকে এলো, কারণ ফ্রন্ট সাইড থেকে যদি আসতো, ফ্রন্ট সাইড থেকে যদি কার্বনের সঙ্গে বন্ড তৈরি করতে আসতো, তাহলে বিআর মাইনাস এখানে আবার হ্যালোজেন অ্যাটম আছে পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে, সো এখানে একটা রিপালশন তৈরি হয়ে যেত, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হয়ে যেত, তাই ফ্রন্ট সাইড অ্যাটাকটা পসিবল নয়, কারণ বিআর মাইনাস যেই ফ্রন্ট সাইড থেকে কার্বনের সঙ্গে অ্যাটাক করতে আসবে, বন্ড তৈরি করতে আসবে, সঙ্গে সঙ্গে সিএল এর উপরে যে পার্শিয়াল মাইনাস চার্জ সেটা ইনকামিং নিউক্লিওফাইলকে রিপেল করবে, কারণ ওখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হচ্ছে। ব্রোমিন ইলেকট্রন রিচ, ক্লোরাইডের উপরেও পার্শিয়াল মাইনাস চার্জ আছে, মানে ইলেকট্রন খানিকটা ডেনসিটি বেশি, তাহলে এই ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল এখানেও আছে পার্শিয়াল মাইনাস চার্জ, এই রাস্তায় যদি আসতো, এই রুটে যদি আসতো, ফ্রন্ট সাইড অ্যাটাকে আসতো, তাহলে কি হতো, তাহলে একটা রিপালশন তৈরি হতো, যে রিপালশনটা অ্যাটাকটাই হতে দিত না, তাই অবভিয়াসলি ব্যাক সাইড থেকে ঘুরে আসতে হবে, কারণ ফ্রন্ট সাইডে রিপালশন আছে। এবারে ব্যাক সাইড থেকে যখন ঘুরে আসছে, যদি দেখা যায় কখন এরকম ভাবে ব্যাক সাইড থেকে আসতে পারবে, যদি ব্যাক সাইডে স্টেরিক হিন্ড্রেন্স কম থাকে। স্টেরিক হিন্ড্রেন্স মানে যে গ্রুপগুলো অ্যাটাচ আছে কার্বনের সঙ্গে, চারটে গ্রুপ, তার মধ্যে একজন তো হ্যালোজেন, কার্বনের ভ্যালেন্সি 4, মানে চারটে গ্রুপ অ্যাটাচ থাকবে, তার মধ্যে একজন তো হ্যালোজেন, বাকি যে তিনটে গ্রুপ আছে তারা যদি স্মল সাইজের হয়, দ্যাট ইজ গ্রুপগুলোর বাল্কনেস সাইজ এটা যদি কম হয়, তাহলে খালি জায়গা পাওয়া যাবে ব্যাক সাইডে, ক্রাউড কম থাকবে, যেটাকে স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ড্রেন্স বলে, সেটা কম থাকবে এবং নিউক্লিওফাইলটা আরামসে পুরো ব্যাক সাইড দিয়ে ঢুকতে পারবে। কিন্তু যদি ব্যাক সাইডে প্রচুর বাল্কি গ্রুপ থাকে, প্রচুর বড় বড় গাবদা গাবদা গ্রুপ থাকে, যারা কিনা ব্যাক সাইড থেকে পুরো ব্লক করে রেখেছে, তাহলে নিউক্লিওফাইল তো এমনি ফ্রন্ট সাইড দিয়ে আসতে পারছে না বিকজ অফ দ্য রিপালশন। ব্যাক সাইডে যদি ব্লক থাকে, বড় বড় গ্রুপ বসে আছে, বাল্কি বাল্কি অ্যালকিল গ্রুপ বসে আছে, এবং তখন ব্যাক সাইডের অ্যাপ্রোচও বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকটাই হবে না। তাই SN2 মেকানিজমের থ্রু দিয়ে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক হতে হয় কোন ইলেকট্রোফিলিক কার্বনের উপরে, ব্যাক সাইড অ্যাটাক হতে হবে, নাম্বার 1 পয়েন্ট। ব্যাক সাইড অ্যাটাক হওয়ার জন্য ব্যাক সাইডে ক্রাউডিং বাল্কনেস অফ দ্য অ্যালকি গ্রুপ কম থাকতে হবে, স্টেরিক ক্রাউডিং কম থাকতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটাই এরকম বাল্কি গ্রুপ আছে, মিথাইল গ্রুপ, বাকি গ্রুপগুলো অতটা বাল্কি গ্রুপ নয়, কারণ বাকি আছে দুটো হাইড্রোজেন, মিথাইল গ্রুপটাই একটু যা বাল্কি, বাকি তো হাইড্রোজেন অ্যাড আছে, তার মানে ব্যাক সাইডটা এখানে বলতে পারি লেস বাল্কি। ব্যাক সাইড আমি কি বলতে পারি, ব্যাক সাইড সম্পর্কে বলতে পারি ব্যাক সাইড হচ্ছে লেস বাল্কি।
ব্যাক সাইড হচ্ছে লেস বাল্কি। কেন? একটাই এখানে মিথাইল গ্রুপ অ্যাটাচ আছে, বাকি হাইড্রোজেন অ্যাটম আছে, সো অনেক ফাঁকা জায়গা আছে ব্যাক সাইডে, আরামসে ব্যাক সাইড থেকে অ্যাটাক হতে পারবে। সো রিঅ্যাকশনের নাম SN2 মানে S স্ট্যান্ডস ফর সাবস্টিটিউশন, N স্ট্যান্ডস ফর নিউক্লিওফিলিক, 2 মানে হচ্ছে রিঅ্যাকশনটার রেট দুটো মলিকুলের উপরে ডিপেন্ডেন্ট। নাম্বার 1 মলিকুল হচ্ছে অ্যালকিল হ্যালাইডটা, অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন যদি বাড়ে রিঅ্যাকশনের রেট বাড়বে এবং অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন কমলে রিঅ্যাকশনের রেট কমবে। এন্ড 2 নাম্বার হচ্ছে নিউক্লিওফাইলটা নিচে, অর্থাৎ এই দুটো স্পিসিসের উপরে, নিউক্লিওফাইল এবং অ্যালকিল হ্যালাইড দুটো স্পিসিসের উপরেই রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করছে। দুজনের মধ্যে যে কোনো একজনের কনসেন্ট্রেশন যদি বাড়ানো যায় রিঅ্যাকশন বাড়বে, রেট বাড়বে, যে কোনো একজনের কনসেন্ট্রেশন কমে গেলে রেট কমবে। যেহেতু বাইমলিকুলার রিঅ্যাকশন দুজনের উপরে ডিপেন্ড করছে রিঅ্যাকশনের রেট, তাই 2 স্ট্যান্ডস ফর বাইমলিকুলার। তাহলে পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। সাবস্টিটিউশন হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে হচ্ছে এবং বাইমলিকুলার রিঅ্যাকশন মানে রিঅ্যাকশনটাতে দুটো মলিকুল বা দুটো রিঅ্যাকট্যান্ট পার্টিসিপেট করছে, একটা হচ্ছে নিউক্লিওফাইল অন্যটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, যে মেন রিঅ্যাকট্যান্ট যার উপরে অ্যাটাকটা হচ্ছে। তাহলে SN2 রিঅ্যাকশনের মেন প্রিন্সিপাল গুলো কি কি হলো? ফ্রন্ট সাইড অ্যাটাক হবে না, ব্যাক সাইড অ্যাটাক করবে নিউক্লিওফাইল, বাল্কনেস কম থাকলে তবেই অ্যাটাকটা পসিবল হবে, এবং রিঅ্যাকশনের রেট দুটো নিউক্লিওফাইল এবং অ্যালকিল হ্যালাইড দুজনেরই এর উপর ডিপেন্ড করবে, দুজনের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশনের সঙ্গে চেঞ্জ হতে থাকবে রেটটা। আচ্ছা, আর কি স্পিসিস আছে? যখনই অ্যাটাকটা হয়ে গেল তাহলে ব্যাক সাইড অ্যাটাক এসছে, ব্যাক সাইড অ্যাটাক যেই এসে গেল Br মাইনাস ডটেড করে বন্ড তৈরি করছে, আর সঙ্গে সঙ্গে এই ক্লোরিনের বন্ডটা আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে। কেন? কারণ কার্বনের তো ভ্যালেন্সি 4, Br মাইনাস যেই বন্ড তৈরি করার চেষ্টা করছে ব্যাক সাইড দিয়ে, ক্লোরিন অবশ্যই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে অ্যাজ লিভিং গ্রুপ। তো Cl মাইনাস অ্যাজ লিভিং গ্রুপ, অ্যাজ Cl মাইনাস আয়ন লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, Cl মাইনাস আয়ন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বন্ড পেয়ারটাকে নিয়ে Cl মাইনাস বেরিয়ে যাবে। পুরো জিনিসটা হচ্ছে কেমন করে? এখানে ডটেড বন্ডের থ্রু দিয়ে দেখানো হয়েছে প্রসেসটা, এটা কোনো অ্যাবসলিউট ইন্টারমিডিয়েট নয়, এটাকে বলে ট্রানজিশন স্টেট। মানে কেমন করে রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে চেঞ্জ হচ্ছে সেটা এই ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। এটা জাস্ট একটা সিচুয়েশন, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে সিচুয়েশনটার থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে কেমন করে আমরা সেটা বোঝার চেষ্টা করছি। যেখানে Br মাইনাস বন্ড তৈরি করার চেষ্টা করছে তাই ডটেড বন্ড, আবার ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে অ্যাজ Cl মাইনাস, তাই এগেন ডটেড বন্ড। এই বন্ডটা ব্রেকিং হচ্ছে, এই বন্ডটা মেকিং হচ্ছে। Cbr বন্ডটা তৈরি হচ্ছে, ডটেড বন্ড পুরোপুরি তৈরি হয়নি, হচ্ছে এখন, এটা ব্রেক করছে, বেরিয়ে যাচ্ছে, এই বন্ডটা ব্রেকিং হচ্ছে। সো এটা হচ্ছে লিভিং গ্রুপ, Cl মাইনাস হচ্ছে লিভিং গ্রুপ যেটা কিনা আউট হয়ে যাবে। এই পুরো সিচুয়েশনটাকে বলে, এই অবস্থায় ব্রোমিনের উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ থাকবে, কারণ কমপ্লিট মাইনাস চার্জ ছিল, Br মাইনাস ছিল, বন্ডটা তৈরি করছে তাই পার্শিয়াল মাইনাস চার্জ ডেভেলপ করবে। ক্লোরিনের উপরেও পার্শিয়াল মাইনাস চার্জ ছিল, সেটা থাকবে। তো এই সিচুয়েশনটাকে বলে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট হচ্ছে কেমন করে হচ্ছে, জিনিসটা হচ্ছে কেমন করে সেটা বোঝার জন্য একটা হাইপোথেটিক্যাল ড্রয়িং করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। আলটিমেটলি যখন হয়ে যাবে তখন Cl মাইনাস বেরিয়ে যাবে, লিভিং গ্রুপ Cl মাইনাস বেরিয়ে যাবে, রিঅ্যাকশন হয়ে গেছে, তো লিভিং গ্রুপ Cl মাইনাস আউট হয়ে যাবে। লিভিং গ্রুপ Cl মাইনাস যেই আউট হয়ে যাবে, ব্রোমিন ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ব্যাক সাইড থেকে অ্যাড হয়েছে বলে Cl মাইনাস যেদিক থেকে বেরিয়েছে, অর্থাৎ CCl বন্ড যেদিকে ছিল তার ব্যাকে এসে ব্রোমিন অ্যাড হয়েছে, কিন্তু তাই ব্রোমিন কিন্তু ওই দিক থেকে অ্যাড হয়নি যেদিকে Cl ছিল, CCl বন্ড যেদিকে ছিল তার ব্যাকে এসে ব্রোমিন অ্যাড হয়েছে। আর ব্যাক থেকে ধাক্কা লাগার জন্য বাকি গ্রুপগুলো ধাক্কার জন্য উল্টো দিকে ইনভার্টেড হয়ে গেছে। বাকি গ্রুপ বলতে কার্বনের সঙ্গে ছিল এই মিথাইল গ্রুপটা, কার্বনের সঙ্গে ছিল হাইড্রোজেন, কার্বনের সঙ্গে ছিল হাইড্রোজেন। তো এই মিথাইল গ্রুপ এবং হাইড্রোজেন দুটো এই ব্রোমিনের ব্যাক সাইড এটাকে ধাক্কায় লেফট ওরিয়েন্টেশন থেকে রাইট ওরিয়েন্টেশনে শিফট হয়ে গেছে, অনেকটা যেরকম ভাবে ঝড়ে ছাতা উল্টে যায়, হাওয়ার ধাক্কায় ছাতার যে নিচের দিকে ওরিয়েন্টেশন থাকে সেটা উল্টো দিকে উপরের দিকে ওরিয়েন্টেশন হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন। তাই SN2 মেকানিজমে ইনভার্সন হয় কনফিগারেশনে। কনফিগারেশন মানে অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট যেরকম ছিল সেখানে ইনভার্সন হয়ে গেছে। এদিক থেকে যেই নিউক্লিওফাইলের ধাক্কা লেগেছে, নিউক্লিওফাইল যেই দিক থেকে ধাক্কা লেগেছে, এইদিকে যে বন্ডগুলো ছিল সেই বন্ডগুলো সব ওইদিকে ঘুরে গেছে। এইদিকে যে বন্ডগুলো ছিল ধাক্কাতে সমস্ত জিনিসটা ওইদিকে ঘুরে গেছে।
যেটা আমরা কমন সেন্স থেকে এখানে এটা বুঝতেই পারছি যে ধাক্কা লেগেছে, যে বন্ডগুলো লেফটে ওরিয়েন্টেড ছিল সেই সমস্ত বন্ডগুলো রাইটে ওরিয়েন্টেড হয়ে গেছে নিউক্লিওফাইলের ব্যাক সাইড এটাকে ধাক্কায়। অর্থাৎ যদি সামহাউ নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করতো তাহলে ইনভার্সনটা হতো না, লেফট সাইডেই থাকতো এই গ্রুপগুলোর ওরিয়েন্টেশন। গ্রুপগুলোর ওরিয়েন্টেশন লেফট সাইডে ছিল, এই অবস্থায় ব্যাক সাইড থেকে অ্যাটাক এসছে, তাই গ্রুপগুলোর ওরিয়েন্টেশন ধাক্কাতে রাইট সাইডের দিকে হয়ে গেছে। এরকম ভাবে ইনভার্সনটা হয়েছে। তাহলে SN2 মেকানিজমের কি কি ফিচার দাঁড়ালো? ফিচার নাম্বার 1, দুটো মলিকিউল পার্টিসিপেট করে, নিউক্লিওফাইল আর অ্যালকিল হ্যালাইড, তাদের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ডেন্ট, তাই বাইমলিকুলার। নাম্বার 2, রিঅ্যাকশনটাতে ব্যাক সাইড অ্যাটাক হয়। নাম্বার 3, ফ্রন্ট সাইড অ্যাটাক হয় না, কারণ ফ্রন্ট সাইডে হ্যালোজেনটা, লিভিং গ্রুপ যেটা হ্যালোজেন হ্যালাইড, সে রিপেল করে নিউক্লিওফাইলটাকে, ইনকামিং নিউক্লিওফাইলটাকে। পয়েন্ট নাম্বার 4, ব্যাক সাইড যদি খুব স্টেরিক্যালি ক্রাউডেড থাকে, স্টেরিক হিন্ড্রেন্স থাকে, বাল্কনেস থাকে ব্যাক সাইডে, অনেক বড় বড় গ্রুপ থাকে ব্যাক সাইডে, তাহলে ব্যাক সাইড অ্যাটাক হবে না, SN2 রিঅ্যাকশন হবে না। ব্যাক সাইড খালি থাকলে তবেই কি SN2 রিঅ্যাকশন পসিবল হবে। নাম্বার 5, কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, একটাই স্টেপে হচ্ছে। মাঝে স্টেপটাকে জাস্ট হাইপোথেটিক্যালি বোঝার চেষ্টা করছি কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে সেটার জন্য। সো মাঝে স্টেপটা এক্স্যাক্টলি তৈরি হয় না, এটা জাস্ট হাইপোথেটিক্যালি বুঝছি। রিঅ্যাকশন হচ্ছে একটাই স্টেপে, অর্থাৎ অ্যাটাক আসছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, অ্যাটাক আসছে নিউক্লিওফাইলের, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, সিঙ্গেল স্টেপ। কেমন করে হচ্ছে বোঝার জন্য ট্রানজিশন স্টেটটা ড্র করেছি। এন্ড নাম্বার নেক্সট পয়েন্ট, ইনভার্সন হয় এখানে কনফিগারেশনে, ব্যাক সাইডে ধাক্কায় লেফট সাইডে ওরিয়েন্টেড গ্রুপগুলো সব রাইটে ওরিয়েন্টেড হয়ে যায়, দ্যাট ইজ ইনভার্সন হয় কনফিগারেশনে। এন্ড এখানে ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা যায়, এখানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন থাকে। সেগুলো সবই হচ্ছে SN2 বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশনস এর ফিচারস, যেখানে আমরা দেখতে পেলাম। কাদের জন্য তাহলে এটা অ্যাপ্লিকেবল? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের জন্য এটা সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ তার সঙ্গে আর একটাই কার্বন থাকবে। দেখে নি ক্রাইটেরিয়াটা কি স্যাটিসফাইড? হ্যালোজেন ক্লোরাইড যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনের একটাই কার্বন মিথাইল অ্যাটাচ, তাই এই কার্বনটা 1 ডিগ্রি ইলেকট্রোফাইল, 1 ডিগ্রি ইলেকট্রোফিলিক কার্বন। এই কার্বনটা কিন্তু 1 ডিগ্রি ইলেকট্রোফিলিক কার্বন, কারণ দেখতে পাচ্ছি হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটার সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচ, অর্থাৎ একটাই অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, মানে 1 ডিগ্রি। একটা অ্যাটাচ বলেই বাল্কনেস কম আছে, সবগুলোই হাইড্রোজেন গুলো যদি অ্যালকিল হয়ে যেত বাল্কনেস বেড়ে যেত, ব্যাক সাইড অ্যাটাক হতো না, ব্যাক সাইড ব্লক হয়ে যেত। তো এইটা হচ্ছে পুরোপুরি ভাবে SN2 রিঅ্যাকশনের মেকানিজম। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে সেই অ্যালকিল গ্রুপগুলোর উপরে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পসিবল নয়? যে অ্যালকিল গ্রুপগুলোতে ব্যাক সাইডটা পুরোপুরি ভাবে বাল্কি গ্রুপ দিয়ে ভর্তি, মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডস, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডস, যার এখানেও ব্লকেজ আছে, এখানেও ব্লকেজ আছে, এখানেও ব্লকেজ আছে, পুরো ব্যাক সাইডে বাল্কি বাল্কি গাবদা গাবদা যত রকমের অ্যালকিল গ্রুপ আছে সবাই ব্যাক সাইডে বসে আছে। ফ্রন্ট সাইড থেকে তো অ্যাটাক পসিবল না, কারণ লিভিং গ্রুপ আসতে দেবে না, রিপালশন করবে। ব্যাক সাইডে বড় বড় গ্রুপ বসে আছে, বাল্কনেস তৈরি হয়েছে, তাহলে সেখানে কি SN2 এর মতন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পসিবল কি পসিবল নয়? এখন অবধি যা বুঝেছো তার রেসপেক্টে যেটাই মনে হচ্ছে কমেন্ট বক্সে লেখো যে এই অবস্থাতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি পসিবল, পসিবল হলে কি অল্টারনেটিভ ওয়ে হতে পারে লেখো, কমেন্ট বক্সে লেখো। এই অবস্থাতে যদি ব্যাক সাইড ব্লক, ফ্রন্ট সাইডের অ্যাটাক তো এমনি পসিবল হচ্ছে না, সেটা SN2 তেও পসিবল নয়। SN2 তে ব্যাক সাইড খালি ছিল, ব্যাক সাইডে অ্যাটাক হচ্ছিল, বাট ব্যাক সাইডে যদি ব্লক হয়ে থাকে তাহলে মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN2 না হোক বাট অন্য কোনো ভাবে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পসিবল? ইয়েস অর নো, গিভ মি আ কমেন্ট। দেখা যাক তার জন্য কি হতে পারে। তার জন্য সিচুয়েশন থাকে এরকম, SN1 মেকানিজম, যেখানে দেখতে পাচ্ছ ব্যাক সাইড হ্যালোজেন, হ্যালোজেনের সঙ্গে করেসপন্ডিং কার্বন, ইলেকট্রোফিলিক কার্বন, কারণ হ্যালোজেন তো পার্শিয়াল মাইনাস চার্জ নেবে, বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, মাইনাস আই এফেক্ট, কার্বনের উপরে আসবে পার্শিয়াল প্লাস চার্জ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন। কিন্তু কত ডিগ্রি ইলেকট্রোফিলিক কার্বন? দেখো এটা 2 ডিগ্রি ইলেকট্রোফিলিক কার্বন, 2 ডিগ্রি ইলেকট্রোফিলিক কার্বন, কারণ হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটাতে দুটো কার্বন অ্যাটাচ আছে, তার মধ্যে এই গ্রুপটা তো অনেক বড় গ্রুপ, C6H13 যথেষ্ট বড় বাল্কি গ্রুপ। হাইড্রোজেন অ্যাটম একটা আছে ছোট, বাট এখানেও আবার একটা বাল্কি গ্রুপ আছে, সো এখানে যথেষ্ট স্টেরিক হিন্ড্রেন্স আছে। এখানে যথেষ্ট স্টেরিক হিন্ড্রেন্স আছে। স্টেরিক হিন্ড্রেন্স কেন আছে? তার কারণ হচ্ছে ব্যাক সাইডে C6H13 মানে যথেষ্ট বড় গ্রুপ আছে। C6H13 মানে একটা গ্রুপ নয়, C6H13 মানে CH2 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 CH3, এই এত বড় একটা গ্রুপ আছে ব্যাক সাইডে। C6H13 এই গ্রুপটার মানে কি?
এই গ্রুপটার মানে CH2 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 CH3, এই এত বড় একটা গ্রুপ বসে আছে ব্যাক সাইডে। তার মানে ব্যাক সাইডে যথেষ্ট বড় বাল্কি গ্রুপ বসে আছে, সো ব্যাক সাইড অলরেডি ব্লকড। অন্য গ্রুপটাও মিথাইল গ্রুপ, নেহাত ছোট গ্রুপ নয়, একটাই হাইড্রোজেন অ্যাটম আছে, বাট স্টিল এত বড় বড় বাল্কি গ্রুপ থাকার জন্য ব্যাক সাইড অলমোস্ট ব্লক। এটা কি বলছি, ক্রাউডেড আছে ব্যাক সাইড, বাল্কিনেস আছে, স্টেরিক হিন্ড্রেন্স আছে। তাহলে এই অবস্থাতে তো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না কার্বনে। ফ্রন্ট সাইড থেকে তো এমনি পারতো না, কারণ লিভিং গ্রুপের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, নিউক্লিওফাইলের কাছেও মাইনাস চার্জ আছে। ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক হলে মাইনাস চার্জ রিপালশন হবে, ব্যাক সাইডে ব্লকেজ আছে, অ্যাটাক পসিবল নয়। এখন কি হবে, এখন হচ্ছে এই মলিকিউলটাতে এমনিতেই একটা স্ট্রেন আছে। কেন স্ট্রেন? কারণ এত বাল্কি গ্রুপ কার্বনের চারপাশে বসে আছে, কার্বনের সঙ্গে একটা হ্যালোজেন বসে আছে, একটা বিশাল বাল্কি গ্রুপ বসে আছে C6H13, সঙ্গে একটা মিথাইল বসে আছে, একটা ছোট হাইড্রোজেনও আছে। এত বাল্কি গ্রুপ নিয়ে কার্বন নিজেই এখন যথেষ্ট স্ট্রেন, এবং সে চায় ভাই যদি একজন বেরিয়ে যেত বেঁচে যেতাম, কারণ চারটে গ্রুপ একে হ্যান্ডেল করতে হচ্ছে, হ্যালোজেন এবং তার সঙ্গে হচ্ছে তিনটে বড় বড় বাল্কি গ্রুপ। হাইড্রোজেনটা ছোট বাট ঠিক আছে, বাকিগুলো বড় বড় বাল্কি গ্রুপ। তো এত বড় বড় বাল্কি গ্রুপ আমার চারপাশে বসে আছে, সঙ্গে একটা হ্যালোজেনও আছে যে কিনা এমনি খালি বন্ড পেয়ারটাকে নিয়ে টানাটানি করে। এই অবস্থায় ভাই যদি একজন কেউ বেরিয়ে যেত আমার থেকে, আমি বেঁচে যেতাম। একজন বেরিয়ে যাক, কার্বন নিজেই চায়। কোন নিউক্লিওফাইল আসার দরকার নেই, কোন নিউক্লিওফাইলের প্রয়োজন নেই আমার চারটে ভ্যালেন্সি না হলেও চলবে। এত চারপাশে আমার ভিড় জমে গেছে, এত বাল্কি গ্রুপ চলে এসছে, তাদের মধ্যে এত ধাক্কাধাক্কি হচ্ছে। বাল্কি গ্রুপ মানে তাদের মধ্যে রিপালশন শুরু হয়ে যাচ্ছে। বড় বড় গ্রুপ যদি দুটো কোনো মোটা জিনিস পাশাপাশি থাকে তো ধাক্কাধাক্কি হয় না। ধরো দুটোই খুব বড় বড় জিনিস ট্রলি ব্যাগে প্যাকিং করার চেষ্টা করছে, তো ধাক্কাধাক্কি হয়, ঠেসে 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 ঢোকাতে হয়। তো সেই ধাক্কাধাক্কির জন্য কি হচ্ছে, এটাকে স্টেরিক রিপালশন বলে। সো যে কোনো দুটো বড় সাইজের কোন যদি সাবস্টেন্সকে আমরা পাশাপাশি রেখে দিয়ে ধাক্কাধাক্কি হয়, রিপালশন হয়। এখানেও বাল্কি গ্রুপগুলোর মধ্যে সেরকম ধাক্কাধাক্কি হচ্ছে, রিপালশন হচ্ছে। কার্বন প্রচুর মানে স্ট্রেন, কার্বন প্রচুর পরিশান হয়ে আছে। এই অবস্থায় প্রচুর সে বিরক্ততে আছে, সে চাইছে কেউ একজন বেরিয়ে যাক। তাই নিউক্লিওফাইল আসুক বা না আসুক, কার্বন হ্যালোজেনটাকে বার করে দেয়। ভাই হ্যালোজেন তুই তো এমনি বন্ড পেয়ার নিয়ে টানাটানি করছিস, যা ভাই যা, আমি তো এতগুলো বাল্কি গ্রুপ নিয়ে সামলাতে পারছি না এমনিতেই, তুই তার মধ্যে বন্ড পেয়ার নিয়ে খালি টানাটানি করিস, বেশি ইলেকট্রোনেগেটিভিটি জোর দেখাস, তুই ভাই আয়। সো ব্রোমাইডকে আউট করে দেয়। ব্রোমাইড যখন আউট হয়ে গেল, Br মাইনাস বেরিয়ে গেল, তৈরি হয়ে যায় একটা কার্বোক্যাটায়ন। কে বেরিয়ে গেল? Br মাইনাস এখান থেকে বেরিয়ে গেল অ্যাজ লিভিং গ্রুপ। কোনো নিউক্লিওফাইল আসেনি, আগে থাকতেই বেরিয়ে গেল। তার মানে নিউক্লিওফাইল ছাড়াই রিঅ্যাকশন স্টার্ট হয়ে গেছে, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, তাই SN1। কারণ রিঅ্যাকশন যখন স্টার্ট হচ্ছে নিউক্লিওফাইলের কোনো আতা পাতা নেই, নিউক্লিওফাইল এসে পৌঁছয়নি, নিউক্লিওফাইল তো পরে আসবে, সাবস্টিটিউশন হবে কিন্তু পরে। তাই SN1 মেকানিজমে প্রথম স্টেপে নিউক্লিওফাইল থাকে না। যে অ্যালকিল হ্যালাইড সে নিজেই এত বিরক্তিতে থাকে, এত স্ট্রেন থাকে, সে হ্যালোজেনটাকে এমনি বার করে দেয় অ্যাজ লিভিং গ্রুপ, দিয়ে তৈরি হয় একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নে এখন তিনটে গ্রুপ নিয়ে কার্বন একটু হলেও স্ট্রেসড, কম স্ট্রেসড হয়েছে, কারণ চারটে গ্রুপ যখন আছে, sp3 কার্বন বন্ড অ্যাঙ্গেল 109.2 ডিগ্রি, এখানে কার্বন sp3 বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, চারটে গ্রুপের মধ্যে এটা বন্ড অ্যাঙ্গেল। কিন্তু সেখান থেকে যখনই এখানে গেল, কার্বোক্যাটায়ন কার্বন হয়ে যায় sp2 বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাওয়া মানে গ্রুপগুলো একটু হলেও দূরে দূরে চলে গেল, রিপালশন একটু হলেও কমলো, কার্বন একটু হলেও শান্তি পেল। তাতে হতে পারে কার্বনের একটা ভ্যালেন্সি চলে গেছে, কিন্তু ফর দ্য টাইমিং কার্বন শান্তি পেয়েছে, কারণ বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গেছে। নরমাল sp3 কার্বন ছিল সিঙ্গেল বন্ডেড কার্বন 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল নিয়ে, সেটা চলে গেছে এখন কার্বোক্যাটায়ন কার্বনে, যেটা হয়ে গেছে কিনা sp2। কার্বোক্যাটায়ন কার্বন হচ্ছে sp2, একটা p অরবিটাল ভ্যাকেন্ট রয়ে গেছে, তাই sp2 p অরবিটালটা ভ্যাকেন্ট, যেখানে প্লাস চার্জটা আছে, যেখানে আগে হ্যালোজেনটা ছিল যেটা বেরিয়ে গেছে। সো p অরবিটালটা ভ্যাকেন্ট, sp2 বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, মানে একটু হলেও বন্ডটা দূরে দূরে গেছে, রিলিফ হয়েছে, বন্ডগুলোর মধ্যে রিপালশন একটু হলেও কমেছে, কার্বন রিলিফ হয়েছে, তাতে একটা ভ্যালেন্সি চলে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কার্বোক্যাটায়নের সঙ্গে দুটো কার্বন অ্যাটাচ আছে, দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে, আর আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যথেষ্ট স্টেবল, কারণ হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে সেটা আমরা পড়েছি। 3 ডিগ্রি মোস্ট স্টেবল, 2 ডিগ্রিও যথেষ্ট স্টেবল। সো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু যথেষ্ট স্টেবল কার্বোক্যাটায়ন। সো এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বনটা হচ্ছে একটা 2 ডিগ্রি
কার্বোক্যাটায়ন। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা কিনা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে অ্যালকেল গ্রুপগুলো সাপোর্টে যথেষ্ট স্টেবিলিটি পাবে, কারণ পাশাপাশি দুটো অ্যালকেল গ্রুপ আছে, অ্যালকেল গ্রুপগুলোতে আলফা হাইড্রোজেন আছে, তারা হাইপার কনজুগেশন দেবে, প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে কার্বনকে স্টেবিলিটি দেবে। সো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন সে কিন্তু স্টেবিলিটি পেলো, হ্যাঁ একটা ভ্যালেন্সি চলে গেছে সেটাও রিগেইন করতে হবে, বাট আপাতত স্টেবিলিটি পেলো এবং বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাওয়ার জন্য এই গ্রুপগুলোর মধ্যে রিপালশন কিছুটা কমলো, যেটা এখানে 109.5 ডিগ্রি ছিল, কাছাকাছি ছিল গ্রুপগুলো, একটু হলো গ্রুপগুলোর মধ্যে ডিসটেন্স বাড়লো, একটু হলো রিপালশন কমলো, স্ট্রেন কমলো, একটু হলো স্টেবিলিটি বাড়লো। কিন্তু অন্যদিকে কি হচ্ছে, এইটা করতে গিয়ে হ্যালোজেনকে ছেড়ে দিতে হয়েছে, মানে একটা ভ্যালেন্সি চলে গেছে, একটা হাত কাটা পড়ে গেছে, ভ্যালেন্সি ছেড়ে দিতে হয়েছে। তো অবভিয়াসলি ও চায় আবার টেট্রাভ্যালেন্সি রিগেইন করতে। হ্যাঁ ফর দ্য টাইমিং মনে হয়েছিল টেট্রাভ্যালেন্সিকে ছেড়ে দিই, প্রচুর স্ট্রেন হচ্ছে, প্রচুর বার্কনেস আছে, চারপাশে প্রচুর ঝামেলা আসছে, টেট্রাভ্যালেন্সিকে ছেড়ে দিই এবং ছেড়ে দিয়ে আমি ট্রাইভ্যালেন্ট হয়ে থেকে যাব, কিন্তু এত চারপাশে বার্কনেস হ্যান্ডেল করতে পারছি না, প্রচুর রিপালশন হচ্ছে তাদের মধ্যে, বাল্কি গ্রুপ আছে, প্রচুর রিপালশন, বন্ড অ্যাঙ্গেলও কম আছে, তো আমি ছেড়ে দিই, এটা প্রথমে মনে হয়েছিল। কিন্তু ছেড়ে দেওয়ার পরে নো ডাউট 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, কিছুটা হলো স্টেবিলিটি পেয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হচ্ছে 4টে ভ্যালেন্সি রিগেইনটা করতে হবে, 4টে ভ্যালেন্সি যতই স্ট্রেন হোক করতে হবে। প্রথমে তো মনে হচ্ছিল স্ট্রেন প্রচুর হচ্ছে, ছেড়ে দিলে ভালো, কিন্তু রিগেইন করতে হবে। রিগেইন করার জন্য এখন নিউক্লিওফাইল আসবে। নিউক্লিওফাইল যদি ওয়াটার আসে, ওয়াটারের কাছে অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, মানে এটা একটা সুন্দর নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে, কন্টেনিং লোন পেয়ার, যেটা কিনা ইলেকট্রন রিচ সাবস্টেন্স। তো এখন অ্যাটাক কেমন করে হতে পারে? ওয়াটার এখন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ফ্রন্ট সাইড মানে যেদিকে ব্রোমাইন ছিল, ব্যাক সাইড মানে তার উল্টো দিক, ফ্রন্ট এবং ব্যাক দুদিক থেকেই এখন অ্যাটাক করতে পারে। কেন? এখন তো ফ্রন্টে কোনো হ্যালোজেন নেই, তাই রিপালশন হওয়ার কোনো ব্যাপার নেই, আর ব্যাক থেকেও এখন অ্যাটাক করতে পারে, কারণ এখন একটু হলেও ডিসটেন্স বেড়ে গেছে গ্রুপগুলোর মধ্যে, কারণ বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেছে, তাই ডিসটেন্স একটু হলেও গ্রুপগুলোর মধ্যে বেড়ে গেছে, মানে একটু হলেও ক্রাউড কমেছে, ব্যাক সাইডে একটু হলেও ক্রাউড কমেছে, কারণ গ্রুপগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেছে, ডিসটেন্স বেড়ে গেছে। ক্রাউড যদি কমে যায় তো ব্যাক সাইডে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, অ্যাটাক হতে পারে। আবার ফ্রন্ট সাইডেও এখন লিভিং গ্রুপ নেই, হ্যালোজেন নেই, রিপালশনের জায়গা নেই, তো সেখান থেকেও অ্যাটাক হতে পারে। তার মানে 50-50 চান্স থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অ্যাটাক হবার। সো এই রুটটাতে ফ্রন্ট সাইড অ্যাটাক হচ্ছে, ফ্রন্ট অ্যাটাক, এই রুটটাতে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ব্যাক অ্যাটাক। সো দুদিক থেকে অ্যাটাক আসতে পারে। যদি ফ্রন্ট সাইডে অ্যাটাক আসে, কনফিগারেশনে কোনো ইনভার্সন হবে না, কারণ যেদিক থেকে ব্রোমাইড বেরিয়ে গেছিল ওদিক থেকেই তো ওয়াটার থেকে OH মাইনাস ঢুকে গেল, ওয়াটার থেকে OH মাইনাসটা ঢুকে গেল, এখানে কনফিগারেশন রিটেনশন হয়েছে, কারণ এইখানেই ব্রোমাইড ছিল, এদিকেই ব্রোমাইড ছিল, ব্রোমাইড বেরিয়ে গেছিল, আবার ওয়াটারের OH মাইনাস থেকে ওয়াটার থেকে OH মাইনাস এসে জয়েন করলে H মাইনাসটা H প্লাসটা বেরিয়ে যায়। বেসিক্যালি ওয়াটার থেকে H2 অ্যাটাক করে, কিন্তু H2 এর OH-টাই অ্যাড হয়, H প্লাসটা বেরিয়ে যায়। সো OH-টা অ্যাটাক করলো, এবং যে অ্যাটাক করলো গ্রুপগুলো যেরকমই ছিল না কেন তারা আবার লেফট ওরিয়েন্টেড হয়ে গেল যেরকম ছিল। সো এখানে রিটেনশন হচ্ছে কনফিগারেশনে। যদি ব্যাক সাইড অ্যাটাক হয় এখানে ইনভার্সন, যেরকমটা SN2 তে হচ্ছিল। তাহলে এখানে পাওয়া যাবে কি আলটিমেটলি 50% ইনভার্সন, কারণ 50% চান্সেস আছে ব্যাক সাইড অ্যাটাক হবার, 50% মলিকুলের উপরে হয়তো ব্যাক সাইড অ্যাটাক হবে, তাই 50% ইনভার্সন ব্যাক সাইডে অ্যাটাক হয়েছে, তার জন্য লেফট ওরিয়েন্টেড গ্রুপগুলো সব রাইটে ওরিয়েন্টেড হয়ে গেছে, দ্যাট ইজ ইনভার্সন হচ্ছে, আর 50% চান্স থাকবে হচ্ছে রিটেনশন হওয়ার, কনফিগারেশন রিটেনশন হওয়ার। এই দুটো মলিকুলই পাবো, খুব ভালো করে দেখে বলো এরা কেমন আইসোমার। এরা একে অপরের ইনানশিওমার, এরা একে অপরের ইনানশিওমার, অর্থাৎ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। অপটিক্যাল আইসোমারিজম পড়া হয়েছে আইসোমারিজমের চ্যাপ্টারে, অপটিক্যাল আইসোমারিজমের রেসপেক্টে যদি দেখো তাহলে হবে এরা একে অপরের, এই ইনভার্সন 50% পাবো, রিটেনশন 50% পাবো, এই দুটো প্রোডাক্ট একে অপরের অপটিক্যাল আইসোমার, টিপিক্যালি এনানশিওমার, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ, দুজনেই প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরাবে, দুজনেই কাইরাল কার্বন কন্টেন্ট করছে, কারণ এই কার্বনও 4টে ডিফারেন্ট গ্রুপ, সো কাইরাল কার্বন মানে অপটিক্যালি অ্যাক্টিভ, এই কার্বনও 4টে ডিফারেন্ট গ্রুপ, সো কাইরাল কার্বন মানে অপটিক্যালি অ্যাক্টিভ, আর এই কম্পাউন্ড দুটো একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, সো দে আর এনানশিওমার অফ ইচ আদার, যেটা কিনা 50% ইনভার্সন আর 50% রিটেনশনের থ্রু দিয়ে পেয়েছি। এবং এইভাবে যখন 50% রেশিওতে দুটো এনানশিওমার পাই তখন নেট অপটিক্যাল অ্যাক্টিভিটি 0 হয়ে যায়, এবং সেই মিক্সচারকে বলা হয় রেসিমিক মিক্সচার। সমস্ত ব্যাপারটা আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটির উপরে ডিসকাস করেছিলাম। সো এটা একটা রেসিমিক মিক্সচার তৈরি হয়েছে, যেখানে 50-50 রেশিওতে দুটো এনানশিওমার আছে, যেখানে একটা এনানশিওমার অপটিক্যালি অ্যাক্টিভ, মেবি প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরায়, অন্য এনানশিওমারটা অপটিক্যালি অ্যাক্টিভ,
সে প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তাই নেট অপটিক্যাল রোটেশন প্লেন পোলারাইজ লাইটে 0 থাকবে, যে কারণে সেই মিক্সচারটাকে বলবো 50-50 মিক্সচার, এনানসিওমারিক মিক্সচার, 50-50 ইনভার্সন এবং রিটেনশনের এনানসিওমারিক মিক্সচার, তাকে বলবো হচ্ছে রেসিমিক মিক্সচার, যেখানে ইন্ডিভিজুয়ালি তারা অপটিক্যালি অ্যাক্টিভ কিন্তু তাদের এই 50-50 মিক্সচারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ সেটা রেসিমিক মিক্সচার তৈরি করবে, কারণ 50% ক্লকওয়াইজ রোটেশন করা কম্পাউন্ড আছে, 50% অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে প্লেন পোলারাইজ লাইটকে, এরকম কম্পাউন্ড আছে। তাই এরা নিজেরা ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এখানে কাইরাল কার্বন আছে, 4টে করে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে, সো কাইরাল কার্বন অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হলেও এরা ওভারঅল মিক্সচারটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এরকম মিক্সচারকে বলে রেসিমিক মিক্সচার। ইন্ডিভিজুয়ালি 50-50% প্রেজেন্ট আছে, ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, একসাথে 50-50 ওয়েতে প্রেজেন্ট আছে, তাই এটা হয়ে গেল রেসিমিক মিক্সচার। কেন 50-50 ওয়েতে প্রেজেন্ট আছে? কারণ এখানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের অ্যাটাকের চান্স থাকছে 50-50%, ফ্রন্ট সাইড অ্যাটাকও 50% হতে পারে, ব্যাক সাইড অ্যাটাকও 50% হতে পারে, তাই 50% কম্পাউন্ড পাবো যেখানে ইনভার্সন হবে থ্রু ব্যাক সাইড অ্যাটাক, 50% কম্পাউন্ড পাবো যেখানে রিটেনশন হবে থ্রু ফ্রন্ট সাইড অ্যাটাক। যদি প্রোডাক্ট যেগুলো পেলাম সেগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলো অপটিক্যালি অ্যাক্টিভ, তারা হচ্ছে একে অপরের এনানসিওমার, 50-50 রেশিওতে আছে, ওভারঅল মিক্সচারটাকে বলবো রেসিমিক মিক্সচার, যেটা কিনা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। So this is all about SN1 reaction, nucleophilic substitution reaction. আমরা নেক্সট রিঅ্যাকশনটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন এবং নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন দেখলাম, SN2 রিঅ্যাকশন আমরা দেখলাম, এখন আমরা যেটাতে ফোকাস করব, এবং শুরুতে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনও দেখেছি, তো আমরা একবার এই তিনটে রিঅ্যাকশনস এর রেসপেক্টে একবার কে রিঅ্যাকশনস করছে, কার উপরে রিঅ্যাকশনস করছে, এটা একবার গোথ্রু করে নিই, কুইকলি একবার রিকল করে নেওয়ার চেষ্টা করছি। ওকে, তো তুমি যদি রিকল করতে পারো তাহলে কমেন্ট বক্সে অবভিয়াসলি লিখে জানাও এই ওয়েতে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কে অ্যাটাক করে, কার উপরে অ্যাটাক করে। সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল অ্যাটাক করে, ঠিক আছে, NO2+ বা মিথাইল ইলেকট্রোফাইল বা ক্লোরোনিয়ামাইন, ব্রোমোনিয়ামাইন ইলেকট্রোফাইল গুলো অ্যাটাক করে, এবং বেনজিনের উপরে অ্যাটাক করে। তাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কার উপরে হয়? বেনজিনের উপরে হয়। ক্লিয়ার? তাহলে সেম ওয়েতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 বা SN2 কে অ্যাটাক করে? নিউক্লিওফাইল অ্যাটাক করে। কিসের উপরে অ্যাটাক করে? কোন অ্যালকিল হ্যালাইডের উপরে মেইনলি অ্যাটাক করে, যেখানে কিনা একটা ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন অ্যাটমের সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ অ্যাটাচ আছে। ওই ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন অ্যাটমটার সঙ্গে অ্যাটাচ থাকা যে অ্যালকিল গ্রুপ, ওটা হয় ইলেকট্রোফিলিক গ্রুপ। ওই ইলেকট্রোফিলিক কার্বনটার উপরে কোন নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে এবং লিভিং গ্রুপ আউট হয়ে যায়। যদি অ্যাটাক আগে আসে ব্যাক সাইড থেকে, দেন লিভিং গ্রুপ আউট হয়, এটাকে বলি SN2। ব্যাক সাইডে বার্কনেস কম থাকলে এই রিঅ্যাকশনটা হয়ে থাকে, কিন্তু ব্যাক সাইডে বার্কনেস বেশি থাকলে আগে লিভিং গ্রুপটা আউট হয়ে যায়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। কার্বোক্যাটায়নের উপরে এখন দুদিক থেকেই অ্যাটাক আসতে পারে নিউক্লিওফাইলের, এটাকে বলছি আমরা SN1। তো এটা হয়ে গেল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন আমরা দেখতে চলেছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নাম থেকে কি বোঝা যাচ্ছে? এগেন ইলেকট্রোফাইল আসবে অ্যাডিশন হতে। তো এখানে প্রথমে দেখে নি কি আসবে, কার কাছে আসবে। ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডিফিশিয়েন্ট যারা, তারা আসবে। কার কাছে আসবে? অ্যালকিনের কাছে আসবে, ইলেকট্রন রিচ অ্যালকিন গুলোর কাছে, যাদের কাছে কিনা পাই বন্ডস আছে। সো অ্যালকিনের কাছে ইলেকট্রোফাইল এলে হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কেমন করে হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। সো অ্যালকিন মলিকুল যে কিনা ইলেকট্রন রিচ, অ্যালকিন মলিকুলস হচ্ছে অবভিয়াসলি ইলেকট্রন রিচ, কারণ পাই বন্ডস আছে। আর ইলেকট্রোফাইল হচ্ছে কি HBr। HBr এ কেন ইলেকট্রোফাইল, কে ইলেকট্রোফাইল দেখে নি। HBr মলিকুল যদি দেয়া হয় তাহলে ব্রোমিন হচ্ছে হ্যালোজেন অ্যাটম, মাইনাস আই এফেক্ট শো করবে, বন্ড পেয়ারকে নিজের দিকে উইথড্র করবে, পার্শিয়াল মাইনাস চার্জ তৈরি হবে। হাইড্রোজেন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হবে, পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হবে। তার মানে ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা? হাইড্রোজেনটা হলো ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে অ্যাটাক প্রথমে কার সাথে হবে? বন্ড প্রথমে কার সাথে হবে? হাইড্রোজেনের সাথে হবে। কার বন্ড হবে? এই ডাবল বন্ডের বন্ড হবে। তার মানে ডাবল বন্ডটা ফ্লো করে গেছে H+ এর কাছে, H যেটা কিনা পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে বসে আছে, Br- আউট হয়ে গেল। স্টেপ নাম্বার 1। তাহলে এখন কি হবে? এরকম একটা পাই কমপ্লেক্স প্রথমে তৈরি হয়, এর ফলে এরকম একটা পাই কমপ্লেক্স তৈরি হয়, আর Br- তো আউট হয়ে গেছে। এটাকে বলছি আমরা পাই কমপ্লেক্স। কারণ পাই বন্ডের সঙ্গে এটা নিশ্চয়ই মনে করতে পারছো যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা কিনা বেনজিনের সঙ্গে ইলেকট্রোফাইলের রিঅ্যাকশনে হচ্ছিল, ওখানেও একটা পাই কমপ্লেক্স প্রথমে তৈরি হচ্ছিল। সো পাই বন্ডটার সঙ্গে ইলেকট্রোফাইলের ডাইরেক্টলি একটা বন্ড প্রথমে তৈরি হয়, যেটা একটা হাইলি আনস্টেবল পাই কমপ্লেক্স তৈরি করে। এই পাই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরে
যেরকম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে হচ্ছিল বেনজিনের ক্ষেত্রে, যে দুটো কার্বনের মাঝখানে পাই বন্ডটা আছে ওই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গে সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রোফাইলটা শিফট হয়ে যায়। এখানেও সেম জিনিস হবে, এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা সিগমা বন্ড তৈরি করে শিফট হয়ে যাবে, পাই বন্ডটা এখন সিগমা বন্ডে কনভার্ট হয়ে যাবে। সো ধরে নিচ্ছি এই লেফট সাইডের যে কার্বনটা ধরে নিচ্ছি লেফট সাইডের যে কার্বনটা আছে লেফট কার্বনটার সঙ্গে হাইড্রোজেনটা পাই বন্ড সিগমা বন্ড তৈরি করে শিফট হয়ে গেল। তার মানে এখানে যে পাই বন্ডটা ছিল ওই পাই বন্ডটা এখন আর নেই, ওই পাই বন্ডটাই এখন সিগমা বন্ড তৈরি করে নিয়েছে, দিয়ে কার্বনটার সঙ্গে লেফট কার্বনটার সঙ্গে CH সিগমা বন্ডে কনভার্ট হয়ে গেছে। এর জন্য অবভিয়াসলি রাইট যে কার্বনটা ওখান থেকে একটা ভ্যালেন্সি চলে গেল, কারণ পাই বন্ডটা তো আর নেই ওর কাছে, তো ওর কাছে তৈরি হলো একটা কার্বোক্যাটায়ন। এখন মিডিয়ামে যে Br মাইনাস ছিল ওই Br মাইনাস এখন কার্বোক্যাটায়ন কার্বনটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেল এবং আলটিমেটলি H আর Br অ্যাড হয়ে গেল। সো H এবং Br ব্যাপারটা হলো কি, ডাবল বন্ড ছিল, কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, আলটিমেটলি ডাবল বন্ডটা ওপেন হয়ে গেল এবং এই কার্বনের সঙ্গে একটা, এই কার্বনের সঙ্গে একটা, মেবি এর সঙ্গে H এর সঙ্গে Br অ্যাড হয়ে গেল। সিম্পল অ্যাড হলো, পাই বন্ডটাকে ইউজ করে, কোনো এলিমিনেশন কিছু হলো না, তাই এটাকে সাবস্টিটিউশন বলা হলো না, কারণ সাবস্টিটিউশন মানে অ্যাড হবে এলিমিনেট হবে, অ্যাড হবে কেউ বেরিয়ে যাবে রিপ্লেসড হবে, তখন সাবস্টিটিউশন। এখানে পাই বন্ডটা নষ্ট হয়ে গেল, পাই বন্ডটা ব্রেকডাউন হয়ে গেল এবং সেটাকে ইউজ করে দুটো অ্যাটম অ্যাড হয়ে গেল, তাই এটাকে বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। প্রথমে ইলেকট্রোফাইলটা অ্যাড হয়েছে তাই এটাকে বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এবারে এখন কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেনটা যখন পাই কমপ্লেক্সে ছিল তারপরে লেফটের কার্বনে যাবে না রাইটের কার্বনে যাবে, লেফটের কার্বনের সঙ্গে সিগমা বন্ড বানাবে পাই বন্ডটাকে ইউজ করে, যার ফলে রাইটের কার্বনটা কার্বোক্যাটায়ন হবে, নাকি রাইটের কার্বনে হাইড্রোজেনটা শিফট হয়ে যাবে সিগমা বন্ড তৈরি করে আর লেফটের কার্বনটা কার্বোক্যাটায়ন হবে? কোনটা হবে এটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপরে, যেটাকে বলে মার্কনিকফ রুল। প্রথম কথা, যদি অ্যালকিনটা সিমেট্রিক্যাল হয়, যেখানে এই অ্যালকিনটা যেরকম হচ্ছে সিমেট্রিক্যাল, মানে সব দিকেই সেম সেম আছে, এদিকটাও CH2 গ্রুপ আছে, এদিকেও ডাবল বন্ডে CH2 গ্রুপ আছে, সো CH2 ডাবল বন্ড CH2। অ্যালকিন যদি সিমেট্রিক্যাল হয় মানে ডাবল বন্ডের দুই দিকে যদি সেম সেম সিমিলার গ্রুপ থাকে, তাহলে হাইড্রোজেনটা ডাবল বন্ডের যে কোনো একদিকের কার্বনের সঙ্গে নিজেকে অ্যাটাচ করতে পারে এবং তার ফলে অন্য কার্বনটাতে প্লাস চার্জ তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, অন্য কার্বনটাতে পরের স্টেপে Br মাইনাস গিয়ে অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি ডাবল বন্ডটা আনসিমেট্রিক্যাল হয়, ফর এক্সাম্পল, তখন মার্কনিকফ রুল আসবে। যেরকম আমরা যদি দেখার চেষ্টা করি ডাবল বন্ড যদি আনসিমেট্রিক্যাল হয়, মার্কনিকফ রুল কখন অ্যাপ্লিকেবল? এখানে দেখো CH3CH ডাবল বন্ড CH2, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এই অ্যালকিন আনসিমেট্রিক্যাল, আগেরটা কিন্তু সিমেট্রিক্যাল অ্যালকিন ছিল CH2 ডাবল বন্ড CH2। সো এই অ্যালকিনটা এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল অ্যালকিন ছিল, তাই না? CH2 ডাবল বন্ড CH2। সো সিমেট্রিক্যাল অ্যালকিনে পাই বন্ডটার সঙ্গে হাইড্রোজেন H+টা জয়েন করবে, তারপরে হাইড্রোজেনটা যে কোনো একদিকে শিফট হতে পারে, যেদিকে শিফট হবে অন্যটাতে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কিন্তু আনসিমেট্রিক্যাল অ্যালকিনে মার্কনিকফ রুলটা কি সেটাতে পরে আসছি, লজিকটা আগে বুঝে নি। মার্কনিকফ রুলটাতে পরে আসছি, লজিকটা বুঝি। দেখো এখান থেকে লজিক আমি বলে দিয়েছি অলরেডি, ইনডাইরেক্টলি লজিকটা বলে দিয়েছি, কেউ কেউ অত ধরতেও পেরে গেছো। কি বললাম? যখনই পাই কমপ্লেক্সটা তৈরি হবে তারপরে হাইড্রোজেনটা লেফটেও শিফট হতে পারে, লেফটে শিফট হলে রাইটে কার্বোক্যাটায়ন তৈরি হবে রাইট কার্বনে, হাইড্রোজেনটা রাইট কার্বনেও শিফট হতে পারে, সেক্ষেত্রে লেফটে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কোনটা হবে? সিমেট্রিক্যাল হলে তো দুদিকে, সিমেট্রিক্যাল অ্যালকিন হলে তো দুদিকের যে কোনো একদিকে শিফট হয়ে যেতে পারে। আনসিমেট্রিক্যাল অ্যালকিন হলে কোনটা হবে? লজিকটা কি বলছে? হাইড্রোজেন যদি লেফট কার্বনে শিফট হয়, রাইট কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওই কার্বোক্যাটায়নটা দেখতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। আবার রাইট কার্বনে যদি হাইড্রোজেন শিফট হয়ে যায় তাহলে লেফট কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দেখতে হবে ওই কার্বোক্যাটায়নটা এখানে কত ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি। যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল, তার থেকে একটু লেস স্টেবল 2 ডিগ্রি, তার থেকে একটু লেস স্টেবল 1 ডিগ্রি। তাই মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য হাইড্রোজেনকে যে কার্বনে শিফট হতে হবে, হাইড্রোজেন সেই কার্বনে শিফট হবে যাতে অন্য কার্বনটাতে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। চলো এবার আমরা লজিকটাকে এক্সপ্লেন করছি এক্সাম্পলের থ্রু দিয়ে। যেরকম এই পার্টিকুলার আনসিমেট্রিক্যাল অ্যালকিনটার সঙ্গে HCl বা HBr এর রিঅ্যাকশন হচ্ছে, সো পাই বন্ডটা মুভ করেছে, হাইড্রোজেনের কাছে ছিল পার্শিয়াল প্লাস চার্জ, ক্লোরিনের কাছে পার্শিয়াল মাইনাস চার্জ, সো হাইড্রোজেনটা ইলেকট্রোফিলিক সেন্টার, পাই বন্ড অ্যাটাক করেছে, অ্যাটাক করার ফলে Cl- আউট হয়ে গেছে। প্রথমে একটা পাই কমপ্লেক্স তৈরি হবে, পাই কমপ্লেক্সটা কেমন দেখতে লাগবে?
CH3 CH ডাবল বন্ড CH2 এবং তার সঙ্গে H প্লাসটা অ্যাড হয়েছে, Cl মাইনাস আউট হয়ে গেছে। এটা হচ্ছে পাই কমপ্লেক্স, আনস্টেবল পাই কমপ্লেক্স। এবারে পাই কমপ্লেক্সে দেখা যাক কোন দিকে শিফট হবে। ধরলাম লেফটে শিফট হলো, দুটো সিচুয়েশন ড্র করেছি। ধরলাম লেফটে শিফট হলো, তাহলে দেখো লেফট কার্বনে মানে যেটা কিনা মিডল কার্বন, এখানে যদি শিফট হয় তাহলে লেফট কার্বনে হাইড্রোজেনটা শিফট হয়ে গেল, তার মানে রাইট থেকে পাই বন্ডটা চলে গেল, রাইটে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো যেটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ কনসার্ন কার্বন যেটা কার্বোক্যাটায়ন তার সঙ্গে একটাই কার্বন অ্যাটাচ, কনসার্ন কার্বন কার্বোক্যাটায়ন তার সঙ্গে একটাই কার্বন অ্যাটাচ, সো একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আচ্ছা, যদি এটা রাইটে চলে যেত তাহলে কি হতো সেটাও দেখে নিই। ধরলাম রাইটে চলে গেছে, রাইটে চলে গেলে CH3 তখন মিডল কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হতো, কারণ রাইটে হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে। রাইটে হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে, তাহলে CH3 CH প্লাস হাইড্রোজেনটা যদি রাইটে শিফট হয়ে যায়, এখানে প্লাস চার্জ আসবে, ওইদিকে হাইড্রোজেনটা চলে গেছে। তাহলে এখন এখানে যদি প্লাস চার্জ আসে, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কোনটা বেশি স্টেবল? obviously 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, আগেই আমরা ডিসকাস করে নিয়েছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেই কারণে কোন পাথওয়েটা তোমার হবে বলে মনে হয়? যে পাথওয়েতে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে, অন্য প্রোডাক্টটা একেবারে তৈরি হবে না তা নয়, অর্থাৎ এই প্রোডাক্টটা একেবারে তৈরি হবে না তা নয়, কিন্তু এটা মাইনর প্রোডাক্ট তৈরি হবে। মানে মেজর প্রোডাক্টে কোনটা তৈরি হবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, এটা মেজর হবে। এখন এই মিডল কার্বনে যেখানে কার্বোক্যাটায়নটা আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওখানে এসেই Cl মাইনাসটা জয়েন করবে, এই প্রোডাক্টটা মেজর হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু হলেও তৈরি হবে, মাইনর হিসেবে তৈরি হবে, তাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে এইখানেও এসে ক্লোরিনটা জয়েন করবে, এটা মাইনর প্রোডাক্ট হবে। তাহলে দেখে না যাক পরেরটা কি হচ্ছে। তাহলে মেজর কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে মেজর, এর মানে এই নয় যে মাইনরটা তৈরি হয়নি, মাইনরও তৈরি হয়েছে, বাট মেজরটা তৈরি হয়েছে, Cl মাইনাস তৈরি হয়েছে। পরের স্টেপে Cl মাইনাস যেটা লিভিং গ্রুপ আউট হয়ে গেছিল, ওই Cl মাইনাসটা অ্যাটাক করেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এখানে ক্লোরিনটা জয়েন করে গেছে, ক্লোরিনটা জয়েন করে গেছে। সো মার্কনিকফ রুলটা এখান থেকে কি বলছে? বলছে পাই বন্ডের সেই কার্বনেই হাইড্রোজেন গেল যে কার্বনে আগে থাকতে হাইড্রোজেন বেশি ছিল। হাইড্রোজেন আগে থাকতে বেশি ছিল ডাবল বন্ডের কোন কার্বনে? ডাবল বন্ডের মধ্যে রাইট কার্বনে দুটো হাইড্রোজেন, মিডল কার্বনে একটা হাইড্রোজেন। সো রাইট কার্বনে দুটো হাইড্রোজেন ওখানে বেশি, তাই HCl এর হাইড্রোজেনটা সেখানেই গেল যেখানে হাইড্রোজেন বেশি, HCl এর ক্লোরিনটা সেখানে গেল যেখানে হাইড্রোজেন কম, দ্যাট ইজ মিডল কার্বনে। সো মার্কনিকফ রুল বলছে যখনই ডাবল বন্ডটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে আছে, ডাবল বন্ড ওপেন হলে সেই কার্বনে হাইড্রোজেন যাবে যে কার্বনে আগে থাকতে হাইড্রোজেন বেশি আছে, অন্য কার্বনে ক্লোরিন বা ব্রোমিন যেটাই থাকবে না কেন, HCl বা HBr যেটাই অ্যাড করছি সেই সেকেন্ড পার্টটা যাবে। এটার পিছনে লজিকটা দেখা গেল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি থেকে আসছে, অর্থাৎ বেসিক্যালি পাই কমপ্লেক্সের পরে হাইড্রোজেনটা এখন এদিকেও শিফট হতে পারে এদিকেও শিফট হতে পারে। হাইড্রোজেন মিডল কার্বনে যদি শিফট হয়, রাইট কার্বনে কার্বোক্যাটায়ন হবে এবং ওখানেই Cl মাইনাস যাবে। তবে রাইট কার্বনে কার্বোক্যাটায়ন হলে সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, লেস স্টেবল, তাই মাইনর হবে। আর যদি হাইড্রোজেনটা রাইট কার্বনে চলে যায় তাহলে মিডল কার্বনে কার্বোক্যাটায়ন হবে, যেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তখন Cl মাইনাসটা মিডল কার্বনেই অ্যাটাচ করার চেষ্টা করবে নিজেকে, এন্ড ওটাই মেজর প্রোডাক্ট হবে, কারণ ওটা 2 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে তৈরি হচ্ছে। সো দিস ইজ মার্কনিকফ রুল, যার থ্রু দিয়ে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে অ্যালকিনে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য। অ্যালকিন যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এই রুলটার অ্যাপ্লিকেবল থাকছে না, তখন হাইড্রোজেনটা দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনে শিফট হতে পারে। চলে আসছি নেক্সট, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সো নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কে অ্যাড হবে? নিউক্লিওফাইল অ্যাড হবে। নিউক্লিওফাইলগুলো ইউজুয়ালি কোথায় অ্যাড হয়? নিউক্লিওফাইলগুলো ইউজুয়ালি অ্যাড হয় হচ্ছে কার্বনিল কার্বনে, অর্থাৎ ইলেকট্রোফিলিক কার্বন। যে কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেই কার্বনে গিয়ে নিউক্লিওফাইলটা অ্যাড হবে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। কখন? যখন অ্যালকিল হ্যালাইড, কিন্তু যেখানে সবই সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকলে তখনই নিউক্লিওফাইলের অ্যাটাক হওয়ার পরে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, কারণ সবই সিঙ্গেল বন্ডে। কিন্তু যদি কোনো কার্বন ডাবল বন্ডে কারোর সঙ্গে থাকে, যেরকম সি ডাবল বন্ডে ডো, তখন অ্যাটাক হবে কিন্তু কেউ বেরোবে না, শুধু পাই বন্ডটা ওপেন হয়ে যাবে, পাই বন্ডটা খুলে যাবে। তাই কার্বনিল কার্বন যদি হয় সেখানে নিউক্লিওফাইলের অ্যাটাক হলে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। নিউক্লিওফাইল ধরো OH মাইনাস আছে, OH মাইনাস নিউক্লিওফাইল একটা কার্বনিল কার্বনে অ্যাটাক করলে, এটা একটা কিটোন, কিটোনের সি ডাবল বন্ডে ও, এটাকে বলে কার্বনিল গ্রুপ। সো এটাকে বেসিক্যালি বলে কার্বনিল গ্রুপ,
কার্বনিল গ্রুপ অনেক রকমের হতে পারে। কার্বনিল গ্রুপে এখানে হাইড্রোজেন থাকলে এটাকে বলে অ্যালডিহাইড, দুটোতেই কিটোন থাকলে, দুটোতেই অ্যালকিল থাকলে আমরা তাকে বলি কিটোন এন্ড সো অন। তো কার্বনিল গ্রুপ যেটা আছে সি ডাবল বন্ডেড ও গ্রুপ, কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড হতে পারে যদি একটা হাইড্রোজেন থাকে, যদি দুজনেই অ্যালকিল থাকে তাহলে তাকে আমরা কিটোন বলি এন্ড সো অন। ঠিক আছে, দুটো ভ্যালেন্সিতেই তোমার অ্যালকিল আছে তাকে বলবো আমরা কিটোন, একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন আছে তাকে আমরা বলি অ্যালডিহাইড, অন্য ভ্যালেন্সিতে সেক্ষেত্রে অ্যালকিল গ্রুপ থাকবে, দুটো ভ্যালেন্সিতেই অ্যালকিল গ্রুপ আছে তাকে আমরা বলে থাকি কিটোন, সেটা কার্বনিল গ্রুপ বেসিক্যালি। তো এই কার্বনিল গ্রুপ যেটা আছে, কার্বনিল গ্রুপের অক্সিজেনটা অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভ, বন্ড পেয়ারকে নিজের দিকে উইথড্র করে, পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে থাকে, কার্বন ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে থাকে, সেই জন্য পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে আছে, ওটা ইলেকট্রোফিলিক কার্বন। তার মানে এই কার্বন সেন্টারটাও হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, এই কার্বন সেন্টারটাও হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, ইলেকট্রোফিলিক কার্বন। এই ইলেকট্রোফিলিক কার্বনে কোনো না কোনো নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এখন কেউ লিভিং গ্রুপ বেরিয়ে যাবে না, এখন পাই বন্ড যেটা কিনা উইক বন্ড সেটা ওপেন হয়ে যাবে। লিভিং গ্রুপ তখনই বেরিয়ে যেত যদি সিঙ্গেল বন্ড থাকতো, সিঙ্গেল বন্ডে কেউ অ্যাটাচ, তো নতুন যে অ্যাটাক আসছে সিঙ্গেল বন্ডটা খুলে বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ হিসাবে। হ্যালোজেন গুলো যেগুলো অ্যালকিল হ্যালাইডে হচ্ছিল, যেগুলো SN1 বা SN2 তে হচ্ছিল, কিন্তু এখন তো পাই বন্ড, দুটো বন্ড আছে না, কার্বনের সঙ্গে ডাবল বন্ডে ও আছে না, তাই এখন যদি অ্যাটাক আসে নিউক্লিওফাইলের তাহলে এখন ওই ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড ওপেন হয়ে যাবে, একটা বন্ড রয়ে যাবে। তার মানে যেই নিউক্লিওফাইলের অ্যাটাক এলো, নিউক্লিওফাইলের অ্যাটাক আসার সঙ্গে সঙ্গে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড হয়ে ও মাইনাস হয়ে গেল, পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে শিফট হয়ে গেল। সো আগে এখানে পাই বন্ড ছিল, ওটাই মাইনাস চার্জ হয়ে এখন অক্সিজেনের মাথায় শিফট হয়ে গেছে, ওটাই এখন মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের মাথায় শিফট হয়ে গেছে। আর নিউক্লিওফাইল যেটা OH মাইনাস ছিল, নিউক্লিওফাইলটা জয়েন করে গেছে, OH মাইনাস নিউক্লিওফাইলটা জয়েন করে গেছে। বাকি অ্যালকিল গ্রুপ যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, OH মাইনাস নিউক্লিওফাইল জয়েন করেছে, আর ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড O মাইনাস হয়ে গেছে। পরে ওয়াটার থেকে এই O মাইনাসটা একটা হাইড্রোজেনকে নিয়ে নেয় আর OH মাইনাস আউট হয়ে যায়, দিয়ে O মাইনাসটা OH হয়ে যায়, O মাইনাসটা ওয়াটার থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নেয় দিয়ে OH হয়ে যায়, এবং OH যেটা ছিল ওয়াটারের যে OH গ্রুপটা ছিল OHটা আউট হয়ে যায় বেসিক্যালি। সো প্লাস OH মাইনাস লিখতে পারি আমরা। সো এই O মাইনাসটা বেসিক্যালি ওয়াটার থেকে হাইড্রোজেনটাকে তুলে নিল আর OH মাইনাসটা আউট হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমরা এই মলিকুলটা পেলাম। এবার এটা নিউক্লিওফাইল অন্য কিছু হতে পারতো, OH মাইনাসই হবে তার কোনো জরুরি নেই, এটা কোনো হ্যালোজেন হতে পারতো, হ্যালাইড হতে পারতো, ঠিক আছে, অ্যামোনিয়া মলিকুল হতে পারতো, যে কোনো নিউক্লিওফাইল এখানে যা ইচ্ছা হতে পারতো, OH মাইনাস হতে পারে, কোনো হ্যালাইড হতে পারে, লোন পেয়ার ওয়ালা কোনো গ্রুপ যেরকম অ্যামোনিয়া হতে পারে, ঠিক আছে, অ্যালকক্সাইড অ্যানায়ন গুলো হতে পারে। সো যে কোনো এখানে অ্যানায়ন হতে পারে বা লোন পেয়ার ওয়ালা কোনো অ্যাটম হতে পারে বা গ্রুপ হতে পারে, যে কিনা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাকটা করবে এবং তার ফলে বাকিতে একই রকম ভাবে থাকবে। সেটা হয়ে গেল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা একদম লাস্ট রিঅ্যাকশনে চলে এসেছি রিঅ্যাকশন মেকানিজমে, যেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা মেইনলি স্টাডি করব বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন। সো বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন বা E2 মেকানিজম। E2 মানে এখানেও 2 মানে বাইমলিকুলার বোঝানো হচ্ছে, অর্থাৎ এলিমিনেশন হবে কিন্তু এলিমিনেশন রিঅ্যাকশনের রেট যেটা থাকবে সেই রেটটাতে দুটো মলিকুল পার্টিসিপেট করবে, তাই E2 মানে এলিমিনেশন বাইমলিকুলার রিঅ্যাকশন। বিটা হাইড্রোজেন এলিমিনেশন বা E2 মেকানিজম বা E2 এলিমিনেশন কেমন করে হচ্ছে দেখো। E2 এলিমিনেশন হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইডের উপরে, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে কিন্তু অন্য ধরনের, এখানে NaOET আছে, NaOET মানে ইটি মানে ইথাইল গ্রুপ। সো বেসিক্যালি এখানে একটা বেস আছে OET মানে হচ্ছে O C2H5 ইথাইল গ্রুপ আছে অ্যাজ মাইনাস চার্জ আর Na প্লাস আছে। সো এখানে কিন্তু এইটা কিন্তু অ্যাজ আ বেস বিহেভ করছে। এলিমিনেশন হলে কিন্তু বেসের প্রয়োজন হয়, নিউক্লিওফাইলের নয়। এবারে তুমি বলবে স্যার যেটাই মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ वाला কোন স্পিসিস সে তো বেসও হতে পারে, সে তো আবার নিউক্লিওফাইলও হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, তাই আমাকে আলাদা করে স্টাডি রাখতে হবে যে কে বেস হিসেবে বিহেভ করছে, কে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে। ফর এক্সাম্পল KOH এর যে OH মাইনাস যদি এটা অ্যাকুয়াস সলিউশনে থাকে, তাহলে অ্যাকুয়াস সলিউশন থেকে যে OH মাইনাস আসে সেটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করে, সেটা SN1 বা SN2 রিঅ্যাকশন কন্টিনিউ করে। বা KOH কিন্তু যদি KOH এর OH মাইনাস যেটা আছে ওই OH মাইনাসই বেস হিসেবে বিহেভ করবে যদি সলভেন্টটা চেঞ্জ করে অ্যালকোহল করে দেওয়া হয়। অ্যালকোহল সলভেন্টে যে OH মাইনাস তৈরি হয় ওই OH মাইনাসের মধ্যে অতটা নিউক্লিওফিলিসিটি থাকে না, ওই OH মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করতে পছন্দ করে না, রাদার বেস হিসেবে বিহেভ করে এবং অ্যাসিডের সোর্স মানে H+ কেই খুঁজে বেড়ায়। তার মানে ডিপেন্ড করছে রিএজেন্টের উপর ডিপেন্ড করছে। স্টাডি করতে করতেই মনে থাকবে KOH অ্যাকুয়াস মানে SN1 SN2 এর কথা বলা হচ্ছে, যেখানে OH মাইনাস নিউক্লিওফাইল অ্যাটাক করবে লিভিং গ্রুপ বেরোবে।
SN2 তে, বা SN1 হলে আগে থাকতে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে এবং তার ফলে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দুদিক থেকেই OH মাইনাস এর অ্যাটাক আসবে। সো OH মাইনাস কে যদি নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করাতে হয় তাহলে KOH দিতে হবে অ্যাকুয়াস মিডিয়ামের মধ্যে। কিন্তু যদি আমি চাই এলিমিনেশন করব, এই একই অ্যালকিল হ্যালাইড আছে, যে অ্যালকিল হ্যালাইডে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছিল, সেই সেম অ্যালকিল হ্যালাইডে এখন এলিমিনেশন করাতে চাই, যার ফলে অ্যালকিন তৈরি করতে চাই। তখন কি করতে হবে? তখন আইদার দাও সোডিয়াম ইথক্সাইড টাইপের এরকম কোন বেস, এটা বেস মলিকুল, এটা দিতে হবে সোডিয়াম ইথক্সাইড, অথবা যদি KOH দিতে চাই অর্থাৎ OH মাইনাসটাকে ইউজ করতে চাই এজ আ বেস হিসাবে, তাহলে তখন সলভেন্টকে চেঞ্জ করে অ্যাকুয়াস থেকে অ্যালকোহল করতে হবে। অর্থাৎ অ্যালকোহল সলভেন্টে কিন্তু এই সেম KOH এর OH মাইনাস বেস হিসাবে বিহেভ করবে, আর যখন ও বেস হিসাবে বিহেভ করবে তখন কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপকে বার করবে। এই SN1 বা SN2 টাইপের রিঅ্যাকশনও করবে না, ও তখন H+ কে খুঁজবে এবং OH মাইনাস H+ এর সঙ্গে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে, দিয়ে ওয়াটার তৈরি করার চেষ্টা করবে। তো OH মাইনাস কেও যদি দিই অ্যাজ আ বেস হিসাবে ইউজ করছি অ্যালকোহল মিডিয়ামে, অথবা সোডিয়াম ইথক্সাইড ইউজ করেছি অ্যাজ আ বেস হিসাবে। সো যেটাই ইউজ করি না কেন, বেসটা কি করবে? এইটা যদি লিভিং গ্রুপ হয়, কারণ হ্যালাইডটা হচ্ছে, আচ্ছা এটাতে যাওয়ার আগে অন্য একটা ইজি রিঅ্যাকশন দেখে নিচ্ছি। ধরো ফর এক্সাম্পল এই রিঅ্যাকশনটা প্রথমে দেখে নিচ্ছি, এলিমিনেশনের রেসপেক্টে একটা ইজি রিঅ্যাকশন প্রথমে দেখে নিচ্ছি, তারপরে ওই রিঅ্যাকশনটাতে যাচ্ছি। সো এটা একটা অ্যালকিল হ্যালাইড, ক্লিয়ার, CH3 CH2Br অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডে যদি আমরা অ্যাকুয়াস OH মাইনাস ইউজ করি, অ্যাকুয়াস OH মাইনাস মানে নিউক্লিওফাইল ইউজ করছি। নিউক্লিওফাইল ইউজ করা মানে অ্যাটাক হবে, হ্যালোজেনের সঙ্গে যে কার্বন আছে সেখানে হ্যালোজেন আউট হয়ে যাবে, OH ইন হয়ে যাবে, হ্যালোজেন আউট হয়ে যাবে, OH ইন হয়ে যাবে মানে অ্যালকোহল তৈরি হয়ে গেল, SN2 হয়ে গেল এখানে, কারণ এখন নিউক্লিওফাইল দিয়েছি অ্যাকুয়াস সলিউশনে OH মাইনাস দেওয়া মানে। কিন্তু ওই সেম অ্যালকিল হ্যালাইডে আমি এলিমিনেশন করতে চাই, তাহলে কি হলো? তাহলে OH মাইনাস দিলাম, অ্যাকুয়াস KOH দিলাম, কিন্তু মিডিয়াম রাখলাম অ্যালকোহলিক মিডিয়াম, অ্যাকুয়াস KOH দিয়েছি। তাহলে এখন এই OH মাইনাস কেমন? এই OH মাইনাস এখন বেস হিসেবে বিহেভ করবে। এখন বেস OH মাইনাস কি করবে? বেস OH মাইনাস লিভিং গ্রুপের রেসপেক্টে বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করার চেষ্টা করবে, রিঅ্যাক্ট করে নিউট্রালাইজ করে নেওয়ার চেষ্টা করবে। সো লিভিং গ্রুপ হচ্ছে আমার হ্যালোজেন, যে কিনা আলটিমেটলি বেরিয়ে যায়। হ্যালোজেন তো অলরেডি পার্শিয়াল মাইনাস চার্জ নিয়ে এমনি বসে থাকে না, কারণ ও তো ইলেকট্রোনেগেটিভ, তাই ও তো নিজের দিকে মাইনাস আই এফেক্ট শো করে, পার্শিয়াল মাইনাস চার্জ থাকে ওর কাছে। সো এমনি বেরিয়ে যেতে চায় ওকে, তাই আমরা লিভিং গ্রুপ বলছি। লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা কার্বন ঠিক তার পাশের জোন, বিটা কার্বন তার পাশের জোন। সো লিভিং গ্রুপের রেসপেক্টে প্রথমটা আলফা কার্বন, তারপর একটা বিটা কার্বন। বিটা কার্বনে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে, যার একটা হাইড্রোজেনকে শো করেছি, আরো 2টো হাইড্রোজেনও আছে। সেই বিটা কার্বনে 3টে বিটা হাইড্রোজেন আছে, যার একটাকে শো করেছি। বেস OH মাইনাসটা এই বিটা হাইড্রোজেনটার সঙ্গে রিঅ্যাক্ট করে ওয়াটার তৈরি করবে, অ্যাজ আ বেস হিসেবে বিহেভ করছে, ওয়াটার তৈরি করবে, OH মাইনাস H+ ওয়াটার তৈরি করবে। যেই H+ বেরিয়ে যাবে এই বন্ডটার সঙ্গে সঙ্গে এই পজিশনে শিফট হয়ে যাবে, দিয়ে ডাবল বন্ড তৈরি করবে, আর যেই এখানে ডাবল বন্ড তৈরি হবে সঙ্গে সঙ্গে এইটা লিভিং গ্রুপটা আউট হয়ে যাবে। তার মানে প্রোডাক্ট কি পাবো? আলটিমেটলি প্রোডাক্ট পাবো হচ্ছে CH2 সঙ্গে যে হাইড্রোজেনটা ছিল উপরে বিটা হাইড্রোজেন, ওটা এখন আর নেই, কারণ ওটা ওয়াটার হিসাবে এলিমিনেট হয়ে গেছে। OH মাইনাস এখান থেকে H+ থেকে তুলে নিয়েছে, দিয়ে ওয়াটার হিসাবে এটা এলিমিনেট হয়ে গেছে। CH2 এর পরে তাহলে সিঙ্গেল বন্ড তো ছিলই, এই সিগমা বন্ডটাও এখন এখানে শিফট হয়েছে অ্যাজ ডাবল বন্ড, সিগমা বন্ডটাও শিফট হলো অ্যাজ ডাবল বন্ড। তো সিগমা বন্ডটা ডাবল বন্ড হয়ে শিফট হয়ে গেছে, মানে ডাবল বন্ড হয়েছে। তারপরে ছিল CH2 এর সঙ্গে ছিল লিভিং গ্রুপ তো আউট হয়ে গেছে। সো আমরা বেসিক্যালি অ্যালকিন পেলাম। দেখো এটা ঠিক ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের উল্টো হয়েছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কি হয়? ডাবল বন্ড থাকে, সেটা সামহাও ব্রেক করে যায়, যে দুজনের সঙ্গে জয়েন করে যায়, একজন H কে নেয়, একজন Br কে নেয়। মার্কনিকফ রুল হতে পারে যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, না হলে নরমাল অ্যালকিন কি করছে? সিমেট্রিক্যাল অ্যালকিন ওপেন হয়ে যাচ্ছে, একদিকে H যাচ্ছে, একদিকে Br যাচ্ছে। এখানে কি হলো? এলিমিনেশনে ঠিক উল্টো, H কে কেউ নিয়ে চলে গেল, ডাবল বন্ড ফেরত এলো, Br কেউ নিয়ে চলে গেল, যে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ ডাবল বন্ড যখন ওপেন হচ্ছে, দি H আর Br অ্যাড হচ্ছে, সেটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আর Br মাইনাস আউট হচ্ছে, তারপরে ডাবল বন্ড আসছে, সরি H প্লাস আউট হচ্ছে, ডাবল বন্ড আসছে, এবং তারপরে Br মাইনাস আউট হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল কি? এলিমিনেশন, বিটা হাইড্রোজেন এলিমিনেশন।
কারণ বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে, তাই এটাকে বলছি আমরা বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন, যার থ্রু দিয়ে আমরা অ্যালকিন মলিকুল পাচ্ছি। এখন এই রিঅ্যাকশনটাতে চলে আসি। এই রিঅ্যাকশনটাতে কি দেখতে পাচ্ছি? এই রিঅ্যাকশনটাতে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের রেসপেক্টে এইটাও হচ্ছে আলফা কার্বন, এদিকেও একটা বিটা কার্বন, এদিকেও একটা বিটা কার্বন, দুদিকে দুটো বিটা কার্বন আছে এবং বিটা কার্বনের সঙ্গে অ্যাটাচ বিটা হাইড্রোজেন গুলোও আছে, বিটা কার্বনের সঙ্গে অ্যাটাচ বিটা হাইড্রোজেন গুলোও আছে। এখন কোয়েশ্চেন, কোন বিটা হাইড্রোজেনটা রিঅ্যাক্ট করবে বেসের সঙ্গে? বেসটা আমি সোডিয়াম ইথক্সাইড দিই, বেসটা আমি অ্যালকোহলিক কেওএইচ দিই, অ্যালকোহলিক কেওএইচ সোডিয়াম ইথক্সাইড যাই দিই না কেন, সেই বেসটা এসে কোন হাইড্রোজেনটার সঙ্গে রিঅ্যাক্ট করবে? কারণ লিভিং গ্রুপ তো হচ্ছে ব্রোমিন, লিভিং গ্রুপ ব্রোমাইড, ওটা আউট হবে। ব্রোমাইড লিভিং গ্রুপের পাশের কার্বন আলফা, তার এদিকেও বিটা ওদিকেও বিটা, বিটা কার্বনেও দুটো তিনটে করে হাইড্রোজেন আছে, তিনটে করে হাইড্রোজেন আছে। সো একটা করে হাইড্রোজেনকে যদি কনসিডার করি, কোন হাইড্রোজেনটাকে নেবে? কোন বিটা কার্বনের হাইড্রোজেনটা নেবে? রাইট বিটা কার্বনের হাইড্রোজেনটাকে কি নেবে বেসটা, নাকি লেফট বিটা কার্বনের হাইড্রোজেনটাকে নেবে বেসটা? সো আমাদের এটা চেক করতে হবে। যদি রাইট বিটা কার্বনের হাইড্রোজেনটাকে নেয়, তাহলে রাইট বিটার হাইড্রোজেনটাকে নিল, এখানে ডাবল বন্ড তৈরি হলো, তাহলে এই পজিশনে ডাবল বন্ডটা তৈরি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে, বিআর মাইনাস আউট হয়ে যাচ্ছে, তাহলে এই পজিশনে তখন ডাবল বন্ডটা তৈরি হচ্ছে, যেটা ওখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু অন্যটাও হতে পারতো। অন্যটা হলে কি হতো দেখো, অন্যটা হলে বেস এসে, বেস যেটাই দিই না কেন, বেস এসে এই দিকের হাইড্রোজেনটাকেও নিতে পারতো, তার জন্য এই পজিশনেও ডাবল বন্ড তৈরি হতে পারতো, এই পজিশনেও কিন্তু ডাবল বন্ড তৈরি হতে পারতো এবং এটাও বিআর মাইনাস হয়ে কিন্তু আউট হয়ে যেত। তার মানে দুটোই হতে পারতো। সেক্ষেত্রে কোন অ্যালকিনটা পেতাম? সেক্ষেত্রে এই অ্যালকিনটা পেতাম, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তার মানে ডাবল বন্ডটা ওদিকের কার্বনেও হতে পারে, রাইট কার্বনে যদি রাইট থেকে H আর বিআর আউট হয়, রাইট বিটা হাইড্রোজেন থেকে রাইট বিটা হাইড্রোজেনটা আউট হলো বেসের সঙ্গে, ডাবল বন্ড রাইট সাইডে পড়লো এবং বিআর মাইনাস আউট হলো। বা লেফট থেকেও হতে পারতো, লেফট এইচটা অ্যাবস্ট্রাক্ট হলো এবং তার ফলে এখানে ডাবল বন্ড পড়লো লেফটে এবং তার ফলে বিআর মাইনাস আউট হয়ে গেল। দেখতে পাচ্ছি রাইট থেকে হোক বা লেফট থেকে হোক, দু ক্ষেত্রেই একই প্রোডাক্ট পাচ্ছি, CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2। লেফটে আর রাইটে ঘুরিয়ে লিখলে তো আর কম্পাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই এক্ষেত্রে দুদিকের যে কোনো, এটা সিমেট্রিক্যাল একটা অ্যালকিল হ্যালাইড, তাই দুদিকের যে কোনো বিটা হাইড্রোজেনই বেসের সঙ্গে চলে যাক না কেন, আমি রাইটে ডাবল বন্ড আসুক দিয়ে লেফটে ডাবল বন্ড আসুক, একই প্রোডাক্ট আলটিমেটলি পাচ্ছি। তাই এক্ষেত্রে খুব একটা পার্থক্য হচ্ছে না। কিন্তু যদি এমন কোন সিচুয়েশন আসে যেখানে রাইটে ডাবল বন্ড এলে আলাদা কম্পাউন্ড তৈরি হচ্ছে আর লেফটে ডাবল বন্ড এলে আলাদা কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেখানে সেটজেফ রুল আসবে। সেটজেফ রুলটা যখন আমরা অ্যালকিন স্টাডি করব তখন আমরা একটু ডিটেইলসে স্টাডি করব। আপাতত আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে এটা স্টাডি করলাম যে কেমন করে এলিমিনেশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয় এবং অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন মলিকুল পেয়ে থাকি। সো টোটাল রিঅ্যাকশন মেকানিজমের মেজর রিঅ্যাকশনস গুলো ডিটেইল মেকানিজম আমরা অলরেডি স্টাডি করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, যেখানে আমরা হাইড্রোকার্বন এই সমস্ত ব্যাপারগুলো স্টাডি করব। এই রিঅ্যাকশন মেকানিজমের ভিডিওসটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করে দেওয়ার চেষ্টা চলছে। প্রচুর ক্লাসের প্রেশার আসছে, নিশ্চয়ই বুঝতে পারছো, সমস্ত ক্লাসের লাইভ ক্লাস চলছে, না হলে রেকর্ডেড চলছে। সো হতে পারে একটু অল্প বিস্তর আগে পিছে টাইম হতে পারে, পেশেন্স রাখো, ভিডিওস নিশ্চয়ই আসবে, দেখতে থাকো। আর এর মধ্যেই হাইড্রোকার্বনের লাইভ ক্লাসেস আসতে চলেছে, যেখানে আমরা অ্যালকেন অ্যালকাইন বেনজিন এই সবটা কভার করতে চলেছি। সো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস এক্সামের আগে একদম জান প্রাণ দিয়ে দেখতে থাকো, যাতে ম্যাক্সিমাইজ করে নিতে পারো নিজের নাম্বারকে।